দেখা গেল যে ওই আমবাগানে যে 3টে আম গাছ কাছাকাছি সেইখানেও আছে, গলায় দড়ি নিয়ে সুইসাইড করেছে। চমকে গেল সবাই, ওই আম গাছে প্রায় কাছেই, ওকে দাহ করা হলো। এই তোমার সাথে কথা বলছে, গল্প করছে, কিরে এই করছে, আবার হঠাৎ করে ওনার ব্রেনে একটু গোলমাল হতো, আমি ভগবান, আমি সবকে শেষ করব, আমি জন্ম দিয়েছি, আমি মৃত্যু দেবো। জানিস তো, লোক বিষ খায়, গলায় দড়ি নেয়, ট্রেনে যদি মাথা দেয়, গীতা নিয়ে মরবি দেখি, পাপ হবে না। বলছে মূর্খ আর কাকে বলে, এরকম বলতো। বলছে ওইটা 10 গুণ ওর পাপ হলো, কিন্তু ওই রাস্তাটায় যাওয়া টোটালি বন্ধ হয়ে গেল। এই ভুবন রতন আছে, যাবি না? হঠাৎ দেখা গেল গ্রামে একজন পাগলি এসেছে, ওর পিঠটায় এখানে আরেকটা ধুতি দিয়ে বাঁধা একটা বাচ্চা। তা আঙুলগুলো এমনি করতো, মনে হচ্ছে আঙুলগুলো ডবল। কেন? এই 10টা আঙুলের নখগুলো এই আঙুলের মতোই লম্বা লম্বা আছে। ছেলেটাকে দুটি খেতে দাও, উপর দিকে কারোর সঙ্গে কথা বলছে আর হাত তেলিচ্ছে, এমনি কথা। নমস্কার, আপনারা সকলে দেখছেন প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোড। এবং আজকের এপিসোডে আমার যিনি গেস্ট, তিনি আপনাদের আমার সকলের প্রিয় তড়িৎ জেঠু। আমি তড়িৎ জেঠু জেঠু বলে বলে তোমাকে জেঠু বলে পপুলার করে দিয়েছি, যে তড়িৎ জেঠু তুমি আজকে আমার স্টুডিওতে এসেছো। এবং প্রেত কথা আমাদের এমন একটি প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আমরা যখন একে অপরকে প্রথমবার দেখেছি, আমরা ভাবতেই পারিনি যে আমাদের কখনো দেখা হবে, বা কোনোদিনও এটা আগে থেকে ফিক্স ছিল না যে আমাদের দেখা হবে। কিন্তু প্রেত কথা এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে তুমি আমাকে চিনতে পেরেছো, আমি তোমাকে চিনতে পেরেছি, এবং আমাদের দুজনকেই বাংলার প্রচুর মানুষ চিনতে পেরেছেন, এবং আমাদের দুজনকেই মানুষরা খুব পছন্দ করেছেন আমাকে ঘটনা বলার জন্য এবং তোমাকে ঘটনা পাঠানোর জন্য। তো প্রথমত, সবার প্রথমে তোমাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে ঘটনা পাঠিয়ে প্রত্যেক মুহূর্তে প্রেত কথাকে সমৃদ্ধ করার জন্য। মানুষের ভালোবাসা তোমার জন্য এত, মানে ইউ আর আ স্টার ইন প্রেত কথা ফ্যামিলি। এবং তোমার গ্রামে গিয়ে ছেলেমেয়েরা সবাই তোমাকে খোঁজে, গড়বেতাতে গিয়ে তোমাকে খোঁজে, যেটা তড়িৎ জেঠুর জায়গা না। তো একটা জায়গা যখন কোনো একজন মানুষের নামে লোকে চিনতে শুরু করে, তার মানে আমরা বুঝতে পারি মানুষটা কিছু তো ল্যান্ডমার্কের কাজ করেছেন। আজ আমরা তড়িৎ জেঠুর কাছে একটা ঘটনা শুনবো সত্যিকারের, তাই জন্যই আজকে জেঠু এখানে রয়েছেন। তাও আমি তোমার জিজ্ঞাসা করি, তোমার কেমন লাগে? দুর্দান্ত, ভালো, অসাধারণ লাগে। মানে আমি এর আগে প্রথম যখন আমাকে যে তোমার সঙ্গে আমার ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিল আর কি, আমার জামাই সৌম্যদীপ সব লেখা তো ওই লেখাই আমি লিখে ওকে পাঠাই, ও টাইপ করে, খুব স্পিড হাতের, ঝাট স্পিড করে ও ইয়ে করে আমাকে আবার পাঠায়। আমি সংশোধন করে নিই, সংশোধন করে ওকে আবার পাঠাই, ও তারপর তোমাকে পাঠায়, আর তারপর সেই ঘটনা গোটা বাংলার মানুষের কাছে পৌঁছে যায়। এবং তুমি এখনো পর্যন্ত কটা এপিসোড পাঠিয়েছো, কটা ঘটনা পাঠিয়েছো? 12টা ঘটনা পাঠিয়েছো, এবং 12টা ঘটনাই হিট। 12টাই আমি প্রথম থেকে জটাও একটাও তোমার কাছ থেকে মানে রিজেকশন আসেনি না একটাও। আসলে কি বলতো, আমি রিজেক্ট করার কেউ না, অ্যাকসেপ্ট করা বা রিজেক্ট করা দুটোই থাকে আমাদের শ্রোতা। তো আজকে তুমি সেই শ্রোতাদের সামনে বসে আছো, যারা তোমাকে কানে শোনে, যারা তোমার লেখা তোমার ঘটনাকে কানে শোনে, আজ তারা তোমার সামনাসামনি দেখছে। এবং এটা বড় আনন্দের দিন। অবশ্যই এটা আমার কাছে প্রত্যেক দিনেই আনন্দের দিনটা হয়, কারণ আমার কাজই এটা ক্যামেরার সামনে বসা, কিন্তু আমার কাছে প্রত্যেক দিনটাই আনন্দের যে আজ আমার শ্রোতারা আমাকে দেখছে। এবং তোমার কাছে আজকে ফার্স্ট টাইম এই পডকাস্টে আসা। অনেক গল্প করব, ঘটনাটা একটু শুনি আগে। হ্যাঁ, ঘটনাটা তো বলতেই হয়। তার আগে আমিও বলি, এই ঘটনার জনমানুষের মানুষের মধ্যে যে প্রচার হয়েছে, ভালোভাবে লোক নিয়েছে, এর প্রধান হোতা তুমি। আমার লেখাটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তুমি। তোমার যে ঈশ্বর দত্ত কণ্ঠ, সেটাকে আমি স্যালুট করি। সেটার জন্য আজ সাধারণ জিনিসও তোমার কণ্ঠে অসাধারণ ওঠে। তার সাথে আমার শ্রোতারা তো আছে, তোমার শ্রোতারাই আমাদের ভগবান, পরিবার। শ্রোতারা যদি ভালো না বলে, সেটা আমি যতই চেষ্টা করি, তুমি যতই চেষ্টা করো, হবে না। শ্রোতারাই হচ্ছে আসল বিচারক। একদম। সেই শ্রোতা দেখে আমার তরফ থেকে যত প্রেত কথা ফ্যামিলির সমস্ত শ্রোতা ইয়েকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা, ভালোবাসা জানালাম। আমি একটা তোমাকে আজকে ঘটনা বলতে এসছি এত থেকে, যার ঘটনা পড়ি, যার ঘটনা পেলে খুব মন খুশি হয়ে যায়। আজকে সে সামনে বসে আমাকে ঘটনাটা বলছে, এই যে কি আনন্দের দিন আমার কাছে। এবং আপনারা যারা
প্রেত কথার সঙ্গে প্রথম দিন থেকে জুড়ে আছেন এবং তরিৎ জেঠুর 12টা ঘটনায় শুনেছেন, এবং যারা শোনেননি আজকে প্রথমবার জেঠুকে দেখছেন, তারা আমি বলবো প্রেত কথায় গিয়ে তরিৎ জেঠু স্পেশাল এপিসোড প্লেলিস্টে গিয়ে তরিৎ জেঠুর ঘটনাগুলি পরপর শুনবেন। তাহলে বুঝতে পারবেন এই মানুষটাকে নিয়ে কেন এত আনন্দ করছি, এই মানুষটাকে পেয়ে কেন এত আনন্দ পাচ্ছি। এটা যারা চেনে না এখনো অবধি তোমাকে, তারা কিন্তু আজকের পর ওই 12টা ঘটনা শুনে তারা এই এপিসোডটা আরেকবার দেখবে। অবশ্যই বলো আজকে ঘটনাটা। এই ঘটনাটা অ্যাকচুয়াল আমাদের গ্রামেরই, এলাকারই ঘটনা, এবং আমি এর প্রত্যক্ষ সাক্ষী। আচ্ছা, এটা মানে কিছু নেই এর মধ্যে, ভৌতিক তো কিছু ব্যাপার নিশ্চয়ই আছে। এটা 70 সাল, 1970 সালের মোটামুটি মাঝামাঝি থেকে ঘটনাটা শুরু আর কি। আমি স্কুল লাইফ। তো আমাদের এখন যেখানে বাস স্টপ থেকে আমাদের মানে বাইরে থেকে আমাদের গ্রামে যখন আসছো, তখন কি হচ্ছে, আমাদের গ্রামে ঢোকার আগে একটা গ্রাম আছে। আচ্ছা, সেটা কোন তোমার গড়বেতার? একবারে আমার বাড়ির কাছে। তখন গড়বেতার অবস্থা কেমন ছিল? মানে একবারে বাজে, একদম বাজে, না আলো না কিছু। মানে তোমার সেই তুমি সেই টিমে আলোতেই পড়াশোনা করেছো সেই সময়? সারা মাঠ ওই আষাঢ় মাসে একবার ধান চাষ হতো আর অঘ্রাণে কাটা হতো। এখন যেমন মাঠের 24 ঘন্টায় লোকজন 3 ফসল হচ্ছে, আলু হচ্ছে, তখন এসব ছিল না। মাটির রাস্তা, গরুর গাড়ি ছাড়া কোনো ইয়ে ছিল না, আর হ্যারিকেন, আলো, এইসব। তো ওই সময় আমরা গ্রাম থেকে যখন নেমে, বাস তখন ছিল না, তো এখন যেখানে বাস স্ট্যান্ড থেকে নেমে আসি, আমাদের গ্রামটা ঢোকার আগে আরেকটা গ্রাম আছে। আচ্ছা, তো সেই গ্রামটার মুখটা সামনে দিয়ে পেরিয়ে গেলে আমাদের গ্রামে ঢুকছি। তো এই গ্রামটার ভৌগোলিক অবস্থানটা একটা অদ্ভুত, মানে ইংরেজি সিটা উল্টো দিকে করলে যেমন হয়, আচ্ছা এরকম, মানে মুখটা এমনি, আবার ধনুকের মতো বেঁকে এসে আবার এদিকে আমাদের গ্রামের দিকেই লাইটটা এসে গেছে। কিন্তু আমাদের ওই গ্রামটার সঙ্গে কিছু সঙ্গ নেই, সঙ্গ একটাই, সেই সময় আমাদের বাড়িতে আমার মা, দাদু, ঠাকুমা, কাকা, কাকিমা, মা, এনারা খুব পান খেতেন সেই জমানায়। পান আমাদের হতো। আর ওই গ্রামটার শেষ মাথায় যাদের বাড়ি ছিল, তাদের পানের বরজ ছিল। আচ্ছা, পান যেখানে চাষ হয় সেটা বরজ বলে, বরজে পান চাষ হতো। তো আমার বাড়ি থেকে পান আনতে সাহায্য আমার পিসিমা, তখন বিয়ে হয়নি, দিদি, দাদা, বড়রা পান আনতে যেত। তো ওই গোটা গ্রামটা ঘুরে গেলে অনেকক্ষণ টাইম লাগতো। তাই এটা সরাসরি রাস্তার জন্য কি করতো, আমাদের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা রাস্তা এসেই একটা আলের রাস্তা ছিল। আচ্ছা, মোটা আল, দুদিকে জমি, মোটা আল, ওটাকে রাস্তা হিসাবে ব্যবহার করেছিল। তাতে কি অনেকটা সময় নষ্ট হতো না। আর ইয়ে করতো, পান দিত, ভাঙতো বরজ থেকে, বিকেল দিকে সাধারণত। আচ্ছা, বিকেল দিকে ভাঙে পান দিত, ওরা পরদিন নিয়ে যাবে বাজারে, এবং জল টল দিয়ে, সন্ধ্যেবেলা জল হলে গাছ সতেজ থাকে। তো আমাদের সবাই পান দেয়, আমিও মাঝে মাঝে যেতাম তার সাথে। তো এই আল রাস্তাটা যে আমাদের বাড়ি থেকে মিনিট 10 হাঁটার পরে, এই গ্রামটা ঢোকার 5 মিনিট আগে আল রাস্তার ধারে একটা আম বাগান ছিল। আচ্ছা, বিশাল বড় আম বাগান, পোড়া জমির উপরে। ওই আম বাগানের মালিক যে কে ছিল আমরা আজও জানি না। আচ্ছা, মানে অদ্ভুত ব্যাপার। তো আম গাছগুলো ছিল প্রায় 15 কোটি আম বাগান, মানে বন বললেই হয়, মানে অনেক ঘন, অনেক গাছ। মানে ছোটবেলায় আমরা অ্যাকচুয়ালি ভূতের গল্পের বইয়ে যে আম বাগানের গল্প শুনেছি, একদম একদম যেহেতু 70 দশকের কথা তুমি বলছো, তার মানে এগুলো সবই আমরা আর ফিরে পাবো না। তো আম গাছগুলো এমন ছিল অনেকটা, এবং প্রত্যেকটা গাছ। খেলাধুলা করতে তোমরা ওখানে? হ্যাঁ, প্রচন্ড। না, ওই বাগানে যেতাম না। আচ্ছা, বাগানে যেতাম না, কারণ হচ্ছে ওই বাগানটায় আম গাছগুলো ছিল খুব লম্বা, নিচটা গোড়াটা, কাণ্ডটা ছিল তাল গাছের মতো, নিচের দিকে কোনো ডালপালা ছিল না। আচ্ছা, আর ওপরগুলো একবার ছাতার মতো, প্রত্যেকটা গাছ একটার সাথে একটা লেগেছিল। 15 কোটি আম গাছ, 3টে গাছ পরপর একসাথে লেগে, বাকিগুলো ছাতার মতো এমন লেগেছিল আলো ঢুকতো, নিচটা অন্ধকার এত, সে একবার নেফার অরণ্য বললেই হয়। মানে কোনো আলো প্রবেশ করতো না। এবং সবচেয়ে বড় কথা, আষাঢ় মাসে প্রবল বর্ষণের সময়, বৃষ্টির সময়, নিচে বৃষ্টির জল পড়তে কয়েক ঘন্টা পরে ভিজতো কিছুটা জায়গা, এত পাতাতেই আটকে দিত। আর তার পাশে ছিল একটা বিশাল বড় মাটির টিলা, মানে পাহাড়ের মতো আর কি। ওটা কেন, ওই টিলাটার উপাশে একটা বাঁধ আছে, এখনো আছে সেটা, তুমি যখন যাবে আমার বাড়ি দেখাবো। ওই বাঁধটা যখন কাটা হয়, বাঁধে মাটিটা এনে ওখানে ফেলেছিল, খাস জায়গা, কার জায়গা কেউ জানে না, আম গাছও নেই, আম গাছও কি। তো ওই আল রাস্তা দিয়ে যখন আমরা, আমার বড়রাও, আমি তো ছিলামই, আম গাছ, ওই বাগানটার প্রতি একটা ভীতি ছিল। ভীতির কোনো কারণ নেই, কি ভীতি, কেন ভীতি, ওইদিকে মানে চাইতেও যেন লোক বলতো যে চাইবো না, হয়তো অন্ধকারটাই হয়তো কারণ হতে পারে। আর গাছগুলো যেন, আর একটা অতগুলো গাছে হাওয়া লাগলে একটা স্বাভাবিক আওয়াজ হয়, সে হাওয়াটাই যেন
লোকে আছে একটা আতঙ্কের মতো। আচ্ছা। এবং আমরা শুধু নয়, যারা মাঠে ঘাটে কাজ করতো বলিষ্ঠ মানে চাষিবাসী, তারাও আমবাগানের কথা উঠলে বলতো ওই কথাগুলো ওখানে ছাড়ো, তোমরা অন্য কি বলছো বলো। মানে একটা কারণ, কি কারণ, একটা ভয় ছিল। এই ভয়টা ধীরে ধীরে মানুষের মধ্যে বেড়ে গেল। কি করে বলছি, একজন বিহারি ভদ্রলোক লোক এসেছিল এলাকায় হঠাৎ, তার নাম ভুবন। আচ্ছা। হঠাৎ করে কোথা থেকে লোকে যায় না, ও করতে গিয়ে বললো ওই লোকের বাড়িতে বাড়িতে কাজ করব, খাবে দুবেলা, সকালে টিফিন করবে। আমাদের ওদিকে খুব মুড়ি খাওয়া হয় সকালের দিকে, টিফিন মুড়ি, পেঁয়াজ, লঙ্কা, শশা, আর দুপুরে ভাত খাবে, তার বিনিময়েও কাজ করবে, হাতে যেমন যা পয়সা দাও। তো সবাই দিল, বাহ বেশ, তো বিহারি লোক, কিন্তু কোথায় বাড়ি না দ্বার ভাঙা। ভুবন আসছে বেশ 6 মাস 7 মাস, যে ডাকছে তার ঘরে আছে, ভীষণ পরিশ্রমী লোক, খেতে পাবে, কাজ করছে। সেই ভুবন থাকবে, আছে কোথায়? আগে না এমন লোকজন ছিল, মানে আমিও যখন ছোট ছিলাম আমাদের এই এরিয়াতে, তুমি বললে বলে আমার মনে পড়লো, এমন একজন লোক ছিল কালিদা। হ্যাঁ। তো সেই ভদ্রলোক আর কি, উনি না মানে উনি কোত্থেকে আসতেন আমি জানি না, ওনার বাড়ি কোথায় আমি জানি না, কিন্তু উনি আমাদের এই পাড়াটাতে আসতেন এবং আমাদের পাড়াটায় এসে কেউ ধরো বললো বাড়ির কালিদা নারকেলটা পেড়ে দাও, কালিদা একটু পেছনের জঙ্গলটা সাফ করে দাও, উনি সবার সব কাজ করে দিতেন এবং ওনার সাথে সবার সম্পর্ক খুব ভালো ছিল। ঠিক সেই টাইপের। তুমি আমার একটা এপিসোডে দেখেছো, প্রথম এপিসোড যেটা ছিল রামু কাকা, এই রামু কাকাও ঠিক ওই টাইপের ছিল। কিন্তু উনি আমাদের বাড়ি পার্মানেন্ট ছিলেন, রামু কাকা, কিন্তু এমনি। তো হঠাৎ এলো, কিন্তু আছে কোথায়? দেখা গেল যে ওই আমবাগানে যে 3টে আম গাছ কাছাকাছি, সেইখানেও আছে। আচ্ছা। 3টে আম গাছের ভেতরেও দড়ি টাঙিয়ে, তখন তো আর এই ট্রিপল প্লাস্টিক ছিল না, ইয়ে করে চট দিয়ে চালা মতো করে তার নিচেই থাকতো। আচ্ছা। আর ওই খেজুর পাতা দিয়ে একরকম চাটাই হতো, তালাই বলে আমাদের গ্রামের দিকটা, সেই চাটাই পেতে ঘুমোতেই হতো। সেখানে শুনে সবাই ওকে একটু অন্য নজরে দেখতে আরম্ভ করলো, যে ভুবন ওখানে থাকে, কিন্তু অস্বাভাবিক কিছু কি কেন ওখানে আছে, কে রাখতে দেবে কারু ঘরে, কেউ থাকতে, কাউকে অনুরোধও করেনি। তো ভুবন বেশ কাজ করছে ভালোই। হঠাৎ দেখা গেল 2-3 দিন ভুবন আসছে না। কোথায় গেল ভুবন, ঘর কোথায়? বলছে আরে ভুবন তোদের ঘরে কাজ করছে, কার বাড়িতে কাজ করছে? ভুবনকে পাওয়া গেল না পাওয়া যেতে এখন 2-3 জন খোঁজ নিতে গেছে, যে হয়তো শরীর খারাপ হয়েছে, তুই হচ্ছে তুই একা যাবো না, তুইও চ। যে দেখলো যেটা ভয়ঙ্কর ব্যাপার, দেখছি ওই 3টে গাছের যেটা ভুবনের ইয়েটা ছিল, সেই গাছ একটা ডাল এমনিভাবে এসেছে, সেই ডালের ভুবন সুইসাইড করে, গলায় দড়ি নিয়ে সুইসাইড করেছে। মানে সবার চমকে গেল সবাই, যে ভুবন কি হলো, ওর ফ্যামিলি নেই, মা বাবা ভাই বোন ছেলে মেয়ে কেউ নেই, কাজ করছে আনন্দে, এত ফুর্তিবার লোক একটা আনন্দে, মানে কোনো কাজ না করে সে হঠাৎ আত্মহত্যা করলো কেন? এটা লোক অবাক হয়ে গেল। যাই হোক, যথারীতি সবাই কি করবে, কাউকে চেনে না গ্রামের কিছু লোক, তখন এখনকার মতো ইয়ে ছিল না, গ্রামের বিভিন্ন গ্রামে মুরব্বী ছিল, যাকে মাতব্বর করছে, বয়স্ক মানুষ, বললো ঠিক আছে যা হয়েছে ওকে নামা। যাই হোক, ওকে এক বিশেষভাবে নামানো হলো। অত উপরে গাছ কি করে উঠেছে ওখানে, সেটা একটা বিস্তৃত, মানে ডাল একটাই, কোনো ধরার আর নেই, একটাতে হামাগুড়ি দিয়ে বুকে হেঁটে হেঁটেই একমাত্র গাছটা মাঝখানটা মধ্যে যাওয়া যেতে পারে, এইরকম জায়গা একটা নিয়েছে। মানে কোনো ধরেছে, দড়ি বেঁধেছে, কি করে দড়ি বেঁধেছে, মানে শুয়ে দড়িটা বেঁধে যদি তারপরে হ্যাঙ্গিং হয়, উদ্বোধন যেটা হয়, সেটা হলো একটা অদ্ভুত ব্যাপার লেগেছে এটা। তো যাই হোক, কেউ নামলো, দড়িটা বেঁধে উল্টো দিক থেকে কপি কলের মতো নিচে 3-4 জন ধরে রাখলো টেনে, তারপরে কাটলো যাতে এটা না পড়ে যায়। তারপরে ধীরে ধীরে উপর থেকে ছাড়তে লাগলো দড়ি, আর নিচে ধীরে এসে সোজা হয়ে দাঁড়িয়ে গেল একবার। তখন মানে শক্ত হয়ে গেছে আর কি, 2-3 দিন এত হয়েছে, তখন মানে লাশটা পুরো সোজা দাঁড়িয়ে আছে। সেইটা দেখে এলাকার সব বাচ্চা, ছোট ছোট, তার মধ্যেই যারা, আমিও তার মধ্যে দেখছি, তখন আমি যথেষ্ট বড়, সবাই মানে বিকট চিৎকার করে সেখান থেকে হাওয়া সব চলে গেল। আর বড়রাও দেখছি, বড়রাও মানে একটু ঘাবড়ে গেল, বলছে কদিন কবে সুইসাইড করেছে কেউ বুঝতে পারেনি। যাই হোক, সেটা তখন তার সে ডাক্তারে আনা, পোস্টমর্টম করা, এইসবের ব্যাপার ছিল না। যাই হোক, শেষমেশ ওখানেই ওই যে টিলাটা, তার পাশে দাহ তো করতে হবে, বয়স্ক মানুষেরা তো, গ্রামের লোক ছিল না, যেই হোক ওই আমবাগানটার পাশে টিলাটা মাঝখানের জায়গাটায়, ওই আম গাছে প্রায় কাছেই ওকে দাহ করা হলো। আচ্ছা, ওকে দাহ করে দেওয়া হলো।
ওই ভুবনকে দাহ করার পরেই সব মানে গ্রামের লোক এদিকে রাস্তায় যাওয়াটা আরো ভয় পেয়ে গেল, মানে আম বাগানের প্রতি ভয় আরো বেড়ে গেল। খুব স্বাভাবিক। আরো যে ওখানে কিছু হলে বলতো এই ভুবন আছে যাস না, ছোট ছেলের দিকে বলতো হ্যাঁ ওইদিকে যাবি না, ওইদিকে ভুবন আছে। তোমার এই কথাটা আমার মনে পড়ে গেল, খুব ছোটবেলায় মামা বাড়িতে যখন যেতাম, তোমার বর্ণনাগুলো এত সুন্দর, আমি একদম ছোটবেলায় ফিরে যাই। আচ্ছা হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম মামা বাড়িতে যেতাম, আমার মামা বাড়িতে কাঁঠালতলা বলে একটা জায়গা আছে। আচ্ছা, তো কাঁঠালতলাতে আমরা ক্রিকেট খেলতাম ছোটবেলায়। সেখানে একটা ছেলে এরকম আত্মঘাতী হয়েছিল। আচ্ছা, এবং সে মারা যায়। এবং তারপর থেকেই আমাদের যখনই মানে আমরা যখনই ওইখানে যাওয়ার কথা বলতাম আমাদের ওখানে ভুবন আছে, ঠিক আছে। আমরা ভয়ে কেউ যেতাম না রাত্রিবেলা। ওই রাস্তার প্রতি আমাদের বিকেল নামার পর থেকে একটা ভয় কাজ করতো। এখানে ওই কথাটা আমার খুব রিলেট করলাম আজকে তোমার এই কথাটা। ওই দিকে যাস না, ভুবন আছে। এবার পান আনতে আমাদের তো বিশেষ কিছু নয়, দিনের বেলা অনেকে যাচ্ছে আশপাশে, তখন তো একবার বললাম না জমি চাষ হতো, আষাঢ় মাসে ধান হতো, অগ্রাণ ফাল্গুন মাসে কাটা হতো, বাকি সময় জমি পড়ে থাকতো। বাকি লোক যে কোনদিন যেত, কেউ হয়তো যাচ্ছে, কেউ যেত না, অনেকটা আল ঘুরে মাঠ হয়ে যেত। কিংবা গ্রামে আমাদের বাড়িরও দিদি বা দাদা বা বড় রাজা যেত, অতটা দূরে গ্রামে এত দূরে এতক্ষণ দেরি করলি, গ্রামের ভিতরে গেছি না, ওইদিকে ভুবন আছে না, এরম। হ্যাঁ তোদের ওই ভুবন আছে, ভুবন কি করবে, মেরে দেবে, খেয়ে দেবে, এরম বলতো বড়রা। সেটা হলো এইভাবে চলছিল বেশ। আমাদের গ্রামে একটি ভদ্রলোক ছিলেন রতন বলে। আচ্ছা। তো রতনবাবু ছিলেন, রতনবাবু এমনি ভালো লোক, খুব উৎসাহী লোক, মাঝে মাঝে গান করতেন, প্রত্যেকে ওই ওদের মতোই ভালো ফ্যামিলির, কিন্তু দারিদ্র ছিল সেই সময় প্রত্যেকে বাড়িতে। ওনার ছেলেরা বড়, ওনার বড় ছেলে আমার চেয়ে 5-7 বছর বড়। আমি যখন হয়তো 8-এ পড়ছি, তখন 9-এ, ও হয়তো আরো কলেজে সেই ঢুকে যায়, বা আমার 4-5 বছর পাশ করে গেছে। তো রতনবাবু ঘুরতেন, কিন্তু ওর একটা, রতনবাবুর একটা দোষ ছিল, রোগ। সেটা হচ্ছে উনি এই তোমার সাথে কথা বলছে, গল্প করছে, কিরে এই করছে, আবার হঠাৎ করে ওনার ব্রেনে একটু গোলমাল হতো। আমি ভগবান, আমি সবকে শেষ করব, আমি জন্ম দিয়েছি, আমি মৃত্যু দেবো, হ্যাঁ এই ধরনের করে হঠাৎ একটা এসে যেত। সবাই কে চেঁচাচ্ছে গ্রামের মধ্যে, কে চেঁচাচ্ছে, রতন, ওই রতন হয়েছে, ও রতন। আমরা বললাম কি হচ্ছে, চিৎকার লাফাতে চলে যাচ্ছে, আমি মেরে দেবো, আমি ভগবান, আমি তো ধ্বংস করে দেবো, আমি সৃষ্টিকর্তা, এরকম করে কথা। আবার হয়তো মিট পনেরো পরে আবার নর্মাল। কিরে বাজার যাবি নাকি, কিরে কি করছিস, এই ছেলে নাতি সাহেব, বাচ্চা ছেলেকে নাতি সাহেব কোলে নিয়ে হতো, এরম। সেই রতন বাবু ঘরে থাকতে থাকতে ওনাদের বাড়িতে ছিল। একদিন সকালবেলা আমরা খবর পেলাম, কাকারা আলোচনা করছে, রতনবাবু ওই গাছে, সেম ভুবন যে গাছে, যে ডালে সুইসাইড করছে, রতনবাবু সেখানে সুইসাইড করছে, সেম গাছটায়, সেম ডালটায়। এটা ভুবনের মারা যাওয়ার কদিন বাদে? প্রায় 7-8 মাস পর। 7-8 মাস পর বাবারে রতনবাবু সুইসাইড করলেন। সবাই কি হয়েছে বুঝতে হবে, গোটা গ্রাম, তাদের বাড়ির লোক তো, অন্যান্য আত্মীয়রা সুযোগ, তো গ্রামের লোক। সুইসাইড করার পরে সবচেয়ে ব্যাপার হলো, ওকে যেন বাড়ির লোক বা গ্রামের লোক, তো ওখানে তো ভুবনের মতো না, অজানা না সবাই। আর তখন গ্রামের কি কথা, 1 গ্রামের কথা 5 গ্রামে পৌঁছায় তো তুরন্ত, এখনো পৌঁছায়। তো রতনবাবুকে যখন নামানো হলো, একটা অদ্ভুত জিনিস দেখে, ওই সিস্টেম, সেম সিস্টেম। আচ্ছা। তো হলো রতনবাবুর একটু ফারাক হলো এটাই, যে ভুবনকে সোজা না করছে, কিন্তু দড়ির খাট ব্যবহার হতো তখন, দড়ির খাটের উপরে তার বাড়ির লোক এনেছে, যাতে যেন মারা গেছে কিন্তু কষ্ট না লেগে গেলে, একটা থাকে না তোলার সময় আমরা বলি যাই আস্তে, যেন লেগে যাচ্ছে, ওনার কষ্ট হবে, ওনাকে দড়ির খাটের উপর নামানো হয়েছিল। জানিয়েছে ভোর রাতে নিয়েছেন। তো যেটা ব্যাপার ছিল, একটা ওনার কোমরে ছোট করে ধুতি পরেছেন, খালি গায়ে ছিলেন, ধুতির উপরে কোমরে একটা গীতা বেঁধে রেখেছিলেন। তো বললো কে না, রতনবাবু নাকি ওদের নিজের বন্ধুস্থানীয় বা কাউকে বলতো, জানিস তো লোক বিষ খায়, গলায় দড়ি নেয়, করলে ট্রেনে যদি মাথা দেয়, গীতা নিয়ে মরবি দেখি, পাপ হবে না। তো বোধহয় গীতা নিয়ে মরেছে। তো আমার দাদু একটু অন্য টাইপের ছিলেন, দাদু কাকারা, তারা এইসব একটু মানতেন। বলছে মূর্খ আর কাকে বলে, এরম বলতো। বলছে ওইটা 10 গুণ ওর পাপ হলো, সুইসাইড করাই পাপ, আত্মহত্যা করা। আবার এই যে রতন গীতা নিয়ে মরেছে, এটা গীতাকে অপমান করলো, হ্যাঁ এটা ও 3 গুণ আরো হলো, ও নরকে যাবে জীবন একবারে, এইভাবে বলতো। মারা গেছে, তাকে তো আর গালাগালি করতে পারে না, কিন্তু সবাই করতো যে
বাজে লোক, ইয়ে লোক। প্রথমে জীবিত অবস্থায় যতটা ভালো ছিল, মৃত্যু পরে যেন তার ততটাই খারাপ হয়ে গেল। এবং বিশেষ করে সেই সময় আমাদের বাড়িকে আমার দাদুদের সব মানতেন, ওনারা খুব জানেন, জ্ঞান আছে। তো এইসব করে সমস্যা হলো, ওটা তো হলো, কিন্তু ওই রাস্তাটায় যাওয়া টোটালি বন্ধ হয়ে গেল। এবার আরো ভয়টা চাগার দিয়ে উঠেছে। এবং লোক যেত, এই ভুবন রতন আছে, যাবি না। ভুবনের সাথে রতন যোগ হলো। এবং সত্যি কথা বলতে কি, বয়স্করাও তখন ভয় পেতে লাগলো। এবং এটা আমরা তো সবসময় যেতাম না, যারা দেখতো তারা ভাবতো যে যেন ওই ওরা মারা যায় পরে গাছগুলো বেশি হাওয়া দিচ্ছে, বেশি নড়ছে, আর গাছগুলো পাতায় পাতায় ঘষা একটা স্বাভাবিক অবস্থা। যেখানে ভয় সেখানে তো অনেক কিছু কল্পনা করা যায়। মনে হচ্ছে যেন অনেকগুলো মেয়ে যেন কাঁদছে, পাতায় পাতায় মানে গ্রামের মধ্যে বিভিন্ন জন এবার বিভিন্ন মতামত দিচ্ছে। এবং একটা ওখানটা এতদিন যেটা কিছুই ছিল না, ভুবন আর রতনের সুইসাইডের পরে ওটা একবারে পুরোপুরি হন্টেড একটা প্লেস হয়ে গেল। এটা তো চললো, চলার পরে বন্ধ হয়ে গেল ঘটনাটা। তারপরে কিছুদিন পরে গ্রামের দিকে ভিক্ষা টিক্ষা করতে সাধারণ মানুষ দূর থেকে আসতো বিভিন্নভাবে। হঠাৎ দেখা গেল গ্রামে একজন পাগলি এসেছে। পাগলি এসে তার ধুতিটা মানে কাঁচা, এতদিন নেই, কাঁচা পরিষ্কার জন্য ধুতিটা পুরো লাল হয়ে গেছে, মানে জলে কেচে, কাদা জলে জলে কেচে পুরো তুলে হয়ে গেছে। তার নামটা কে আবিষ্কার করেছে সে নিজে বলেছে কোনোদিন কাউকে না, কেউ নিজে নাম দিয়েছে। তার নাম হলো ধনী। কি নাম হলো? ধনী খেপি। হ্যাঁ, ধনী, ওর নামটা হচ্ছে ধনী। আচ্ছা, বলছে ধনী খেপি, ওই তো ধনী খেপি এসছে রে। তো ধনী খেপি পাগল কোত্থেকে এসছে, মানে পাগলি কোত্থেকে এসছে কেউ জানে না। খাটো ধুতি, ব্লাউজ নেই, ভালো করে চাপে বাঁধা আছে, মুখটা সত্যি একটু ভয়ঙ্কর রকম ছিল। এসব মানুষ তো, ভগবান তো কে কেমন দেখতে সেটা তো ঈশ্বর, তোমার আমার হাত নেই। তো ধনীকেবের মুখটা ছিল একটু, ধনীকেবি ছিল একটু বেঁটে করে, মোটা সোটা, আর মুখটা ছিল থ্যাবড়া মতো, নাকটা বোঁচা, আর চোখগুলো যেন মনে হচ্ছে চোখে যেন ভ্রু নেই, ভ্রুর পাতাগুলো নেই, এটাই ওকে একটু বেশি লাগতো। আর মুখটা থ্যাবড়া মতো। তো মানুষ হাসলে ভালো লাগে অনেকে, যতই রেগে থাক যায় তো হাসলে তো ভালো লাগে। ধনীকেপি হাসলে মনে হোক না হাসাই ভালো। ওর হাসিটা ছিল ভয়ঙ্কর। আর চুলগুলো কোনো সময় ছোট করে ছেঁটেছে, লাল হয়ে গেছে, মনে হচ্ছে মাথার উপরে অনেকগুলো আঙুল, 10-12টা আঙুল যেন চেয়ে আছে, এদিকে যেন আঙুল চেয়ে আছে, এদিকে আঙুলগুলো বেরিয়ে আছে, খাড়া মাথা করে, জটার মতো হয়ে শক্ত মাথার চুলগুলো এমনি ছিল, বুঝতে পারছো? আর ভয়ঙ্কর মুখ, কিন্তু ভ্রু, চোখের পাতা মনে হচ্ছে নেই ওর। এটাই ওর লুকসটাকে আরো ভয়ঙ্কর করে দিয়েছে। এবং এমনি করে যখন কারো দিকে চেয়ে থাকতো মনে হতো ওদের বাপরে, লোক আঁতকে উঠতো, মানে একটা ভয় কাজ করতো। কিন্তু ও করতো কি, ভিক্ষে নিতে আসতো, তখন স্টিল ছিল না, অ্যালুমিনিয়াম ছিল। আমি লোক দেখেছি, কল্লাই করা বলে একটা বাসন ছিল, থালা, সাদা, পুরো সাদাটা উঠে গেলে, লোহার উপরে প্লেটিং করা ছিল, সাদাটা উঠে গেলে ওই কালো হয়ে যেত, সেটা ছেঁদা হয়ে যেত লোহার পাতের, সেই নিয়ে আসতো। আরেকটা ছিল ওর পিঠটায়, এখানে আরেকটা ধুতি দিয়ে বাঁধা থাকতো একটা বাচ্চা, 2.5-3 বছরের। আচ্ছা, সেই বাচ্চা কোথা থেকে এলো? ধনীকেপির বাচ্চা, ধনীকেপির ছেলে। এটাই সবার কাছে এলো, ওই ধনী এসছে, ওই ছেলেটাকে নিয়ে এসছে। কোথা থেকে এলো রে? কোথায় আছে? খোঁজ নিল, ধনীকেপি আছে, আশ্রয় নিয়েছে ওখানে, বট গাছের ওই আম গাছগুলোর কাছে। আম গাছগুলো, 3টে আম গাছ, যেখানে যে গাছের ডালের উপর ভুবন গলায় দড়ি নিয়েছে, রতন গলায় দড়ি নিয়েছে, তার নিচে ধনীকেপি বাচ্চাকে নিয়ে আছে, গাছে ঠেস দিয়ে বসে আছে। রোদ, ঝড়, বৃষ্টি, কবে এসছে কতদিন এসছে না, সেখানেই ধনীকেপি মানে থাকছে, সেখানেই থাকে। রাতে বিরাতে সাপ টাপের তো ভয় নেই, যাই না, ওদের ভগবান ওদের উপর ইয়ে থাকে নাকি, সাপ টাপ কামড়ায় না, রক্ষা করে। অদ্ভুত। ধনীকেপি যখন ভিক্ষে নিতে আসতো, এটা একটা কি বলবো আমি যাই না, গাছ চলতো তো, আমার বাড়িতে এসছে, আমার বাড়ির আশেপাশে বাগান আছে, গাছে পাখিগুলো চিৎকার করতে লাগলো, কুকুর দূরে হেউ হেউ করে কুকুর চিৎকার করছে, বলে তখন ঘরের ভিতর থেকে কোনো মেয়েরা বলেই তো এটা ধনী এসেছে, এই জন্যই সবাই চিৎকার করছে, বুঝতে পারছো? বলছে ধনী এসেছে, এরকম অবস্থা। তো সেই ধনীকেপি এসে বলতে এমনি, আমাকে 2টি ভিক্ষা দাও, ছেলেটাকে দাও। তো আঙুলগুলো এমনি করতো, মনে হচ্ছে আঙুলগুলো ডবল, কেন এই 10টা আঙুলের নখগুলো এই আঙুলের মতোই লম্বা লম্বা ছিল, নখ তো কাটা হয় না, বড় বড় নখ হয়ে গেছে। ছেলেটাকে 2টি খেতে দাও,
খেতে দাও বলতো, কিন্তু মনে হতো ওটা বলছে শুধু বললার জন্য বলছে, কিন্তু আসল কেমন যেন একটা যেন ওটা মন থেকে বলছে না, শুধু বলতে হয় বলছে, হয়তো অন্য কিছুই চাইছে, অন্য কিছু চাইছে। আর এইভাবে থাকতো, কেউ চাল দিত, ভাত দিত, খেত, অনেকক্ষণ চেয়ে থাকতো, দাঁড়িয়ে থাকতো, ছেলেটাকে দেখতো। কিন্তু ছেলেটাকে কেউ যে বাড়ির থেকে মেয়ে যদি বা কোনো মেয়ে মানুষ বা কেউ বাচ্চা ছেলেকে নিয়ে আসতো, ও কিন্তু আর চালটা দাও বলে কেউ খেতে দিতে এলেও চাল দেখতো না, ওই ছেলেটাকে দেখতো, বাচ্চাটাকে এমনি করে। তাতে ভয় পেয়ে সবাই চলে যেত। এবং সকাল দিকে ভিক্ষে করতো, সবাই ভাবতো নজর খারাপ, এই একটা ব্যাপার। এমনকি মেয়েরা তো, কিন্তু ও কারোর ক্ষতি করেনি, ওর হয়তো চেহারাটাই অমনি, ভগবান ওকে এইভাবে করেছে, বা এতদিন ভালো ছিল, পাগল হয়ে গেছে। কিন্তু ওকে দেখলে একটা ভয়। তার চেয়ে বড় কথা যে ওখানে দুজন সুইসাইড করেছে, সেটা ধনী জানে না, কিন্তু ওই জায়গাটা একটা ওইরকম জায়গা, সেখানেও আছে কি করে একজন মেয়ে মানুষ হয়ে, তারপর বাচ্চা নিয়ে, ওইটুকু বাচ্চা কোথা থেকে এসছে কেউ জানে না, ওর নামটা অটোমেটিকলি সবার মধ্যে পড়ছে। এবার সকালের দিকে দুপুরে হয়তো এসেছে 10টা 11টার সময় ভিক্ষা নিতে, তো হয়তো মা কয়েকজন রান্না বান্না করবে, মেয়েরা হয় না গ্রামের দিকে, মেয়েরা তখন বসে করতো, কড়ি খেলতো, 5-6 জন ভদ্র কড়ি খেলা একটা ছিল, এরকম খেলতো, বাচ্চাগুলো খেলতো। হঠাৎ লক্ষ্য হলো ধনী এসে দাঁড়িয়ে আছে নিজের ছেড়ে কোলে নিয়ে, আর ওই বাচ্চাগুলোর দিকে চেয়ে আছে। আচ্ছা, এটা দেখে সবাই ভয় পেয়ে যেত, হ্যাঁ ধনী যা যা যা, দেখবি মারবো করতো। আর ধনী, ছেলেটাকে একবার দাও, ওই ছেলেটাকে দাও, আমি আদর করব, দাও, এমন করে বলতো মনে হচ্ছে আদর করার জন্য নাচছে না, যেন কিছু করলে ওকে কিছু করে দেবে। সেই বলার টেকনিকটাতেই যেন মানুষ ভয় পেয়ে যেত, বাপরে। আবার নখগুলো দিয়ে যখন এমনি বলতো, আয়, দেখতেও তো ক্রিপি ছিল ওই ধরনের, আয় আয় আমার কাছে আয়, এই যা যা যা, সবাই দেখবি মারবো করবো। মারা ভয় পেত, মারা বলবে কি, মারাও ভয় পেয়ে যেত। দিয়ে কিছুতে যখন যেত না, ছেলেগুলোকে ঘর দিকে দিত, বড় দিকে ডাকতো, তারা লাঠি হতো। আবার গ্রামের কিছু ইয়াং ছেলে ছিল আমাদের চেয়ে যারা বড়, তারা পাথর ছুটতো। আমরা বলতাম, এই পাথর ছুটিস না, লেগে যাবে, ভেঙে যাবে, ইয়ে করবে। কারো কখনো লেগেও গেছে, রক্ত পড়ে গেছে, ফুলে গেছে, এরকম। কিন্তু ধনীকে কিন্তু কারো ক্ষতি করতো না। কিন্তু ওর ওই চেহারাটা, ভয়ঙ্কর চেহারা, এবং ওই জায়গা থেকে ওই জায়গাটা আর কেউ যেত না, ওই দিকটা যাওয়াটা টোটালি বন্ধ হয়ে গেছিলো। এবং তারপর থেকে দেখা যেত কেউ যখন যেত, তারা লক্ষ্য হতো ধনীকে পেয়ে, এমনি দেখো ওই গাছের তলায় যখন বসে ছেলেকে শুইয়ে রেখেছে, দূর থেকে ওই অন্ধকার দেখতো, ধনী না উপর দিকে চেয়ে কারোর সঙ্গে কথা বলছে আর হাত তেলিচ্ছে, এমনি করছে আম গাছের দিকে, আম গাছের উপর ডালের দিকে, মানে যেখানে ইয়েরা মারা গেছে। লোক দেখতো কি ব্যাপার, কখন হাত তালিচ্ছে, ছেলেটাকে তুলে এমনি করে দেখাচ্ছে। বরুণ আর রতন যেখানে মারা গেছে, হ্যাঁ, ভুবন আর রতন। সবাই এই জিনিসটা প্রচার করে এলো যে ধনী এমনি করছে, উপর দিয়ে কাকে দেখে রে, সবাই একটা ভয় পেয়ে থাকতো। তারপর থেকে ধনী এলে, হ্যাঁ রে ধনী তুই ওখানে কি করছিলি, উত্তর নেই, বোবা, বুঝতে পারলে। এইভাবে রাস্তায় রাস্তায় যেত। আর ওই যখন হয়তো আবার হয়তো কেউ বললো চল দেখি, তুই দেখলি, আমরাও যাই। ওরা যখন যে দেখলো, দেখার পরে দেখছে হ্যাঁ তাই করছে, এমনি করছে, হাতটা লিচ্ছে, কখনো ছেলেটাকে তুলে নিয়ে সে দেখাচ্ছে, দেখা ওই দেখ, আমরা বলি না ওই দেখ গাছে ফুল ফুটেছে, ইয়ে চলছে, এরকম মানে একটা ভয়ঙ্কর ব্যাপার হতো। তারপর থেকে ওই রাস্তাটা সত্যি কথা, মেয়েরা তো নয়, বাচ্চারা নয়, বড়রা অনেক সময় ওই জায়গাটা অ্যাভয়েড করতো। আর ধনীকে এলে ভিক্ষে দিত, মানে দিনের বেলাতেও লোকজন যেত না, ধনীকে ওখান থেকে তাড়িয়ে দিত, বললো এখানে আসিস না। অনেকে বলতো ও ইয়ে নয়, মানুষ নয়, মানুষের রূপ ধরে আছে, ও একটা অন্য কিছু, ভূত প্রেত। তখনকার মানুষ ভয় পেত, তাই তো, ঝোপ জঙ্গল ছিল। এমনি করে প্রায় 1 বছর প্রায় ও থাকতো। ধীরে ধীরে দেখলাম ওর চেহারাটা মোটা হয়ে যেতে লাগলো, ধনী ফুলে যেতে লাগলো। সে অখাদ্য কুখাদ্য খাওয়ার জন্য বা খাওয়ার যা হয় আমাদের বিভিন্ন রোগ জ্বালা, ধনী ক্রমশ ফুলে যেতে লাগলো, মানে তাকে আবার বিভৎস লাগতে লাগলো। কিন্তু এই ছেলেকে নিয়ে আসতো, ইয়ে করতো, এই করে করে দীর্ঘদিন আমরা বলতাম, আমরা ধনী এলে যেতামই না। আর রাস্তা দিয়ে যারা বেরোতো, রতন, ভুবন, ধনী, এবার আর বললো রতন, ভুবন, ধনীকেপির ছেলে, 4 জন, বুঝতে পারছো। কিন্তু ধনী মরেনি, রতন, ভুবন, ধনীকেপি। কিন্তু লোকে ধনীকেও ভয় পেত, ধনী হয়তো কোনো পিশাচ।
এটা ভাবছে। আর ও ওপর দিকে কি দেখে, অনেকে এমনি দূর থেকে নুয়ে দেখার চেষ্টা, তো গাছপালা তো দেখা যায়নি, কিন্তু অনেকে আছে। এর প্রায় 6-7 মাস পর একদিন দেখালো ধোনি আর ভিক্ষা নিতে আসছে না। আচ্ছা, কি হয়েছে, শরীর খারাপ হয়েছে। তখন বললো যে কে, না, বলছে না ওর শরীর খারাপ হয়েছে, ও আসছে না, খেতে ইচ্ছে না। তখন ওই পাশে আমরা যার কাছে পান নিতে যেতাম, ওদের বাড়িটা কাছে ছিল, 2-3টে জমি পরেই। ওরা করতো কি, ওই বলতো কেন আসে না, বলতো ওকে আর গ্রামে গ্রামে ঘুরতে মানে ছেলেরা ভয় পায়। ওরা বর্ধিষ্ণ ছিল, প্রচুর জমি জায়গা ছিল, পান চাষ তো ব্যবসা ছিলই। ওরা করতো কি, ওই ওর থালায় করে ভাত নিয়ে যে শাল পাতায় নিয়ে যে থালায় ওখানে দিয়ে দিত, ওর কাছে যেত না, দিয়ে চলে যেত, ওইভাবেই খেত। ও আবার পরে দেখতো হ্যাঁ নিয়ে খেয়ে নিয়েছে। তাহলে আর ভিক্ষে করার দরকার হচ্ছে না বা ঘোরার দরকার হচ্ছে না, গ্রামের লোক ভালো হলো। কিন্তু একটা কেউ একটা আসছে রোজ, খারাপ হোক ভালো হোক, আবার আসছে না দেখে আবার মনে হলো কেন আরে ধনী কি হলো রে, আসছে না কেন। একদিন ওই বাড়ির এক বউ, কম বয়সী বউ, যাদের পান বরুজ ছিল, যার গৃহকর্তা, যে তার ছেলের বউ কম বয়সী, সে ভাত দিতে এসছে দুপুরবেলায়, আর ধনী তাকে ধরে ফেলেছে, ধরে ও টানছে। হ্যাঁ, বলছে আয় আয় খাবি আয়, আমার সাথে খাবি আয়। তাকে এমন ভাবে ধরেছে, তার নোক একবার তার এই হাতে, মেয়ে মানুষ মানে কিছুতেই ছাড়াতে পারছে না, বলছে আয়, টেনে তাকে নিয়ে যাচ্ছে। সে অনেক কষ্টে চিৎকার করে ভয় পেয়ে ইয়ে করে কোনো মতে গেছে, কিন্তু গোটা হাতে তার একবারে চেরাচিরি হয়ে গেছে। তারপর থেকে তার বললো যা, আমরা ভালো উপকার করছি, ওকে খেতে দিতে হবে না, খেতে দেওয়ার দরকার নেই, মরুক। লোক বলছে ও যে ইয়ে করে তাকেই দেয়, ভিক্ষা করে ইয়ে করতে এসে, ওটা মানুষ নয়, ওটা ভূত পিশাচ, ও ডাইনি, ও এমনি এসেছে। ও নাহলে ওইখানে কেউ থাকতে পারে যেখানে দুজন মারা গেছে, আর উপর দিকে কাকে দেখে, এরকম করে সবাই টোটালি জায়গাটা তখন ভৌতিক হয়ে গেছে। এবার দেখালো আর সে খেতে পাচ্ছে না, আসছে না, কেউ আর খেতে না, দেখছে ধনির ছেলেটাকে নিয়ে ধনী ওখানে বসে আগে। অনেকদিন পরে একজন গেছে, যে দেখি প্রায় 2-3 সপ্তাহ পেরিয়ে গেছে, ধনী আসছে না, কেন আসছে না। তখন ওরা গিয়ে দেখলো যে একটা জায়গায় ধনী বসে বসে এমনি, পাতা আছে ওর সামনে, পাতা ফাড়া আছে, আর ধনী এমনি করে আস্তে আস্তে এমনি করছে, এমনি খাচ্ছে। কেউ গেছে, তাদের বলছে নে নে খা খা খা। তো একটা বাংলায় কথা আছে, কুপুত্র যদি পাহা কুমাতা কখনো নয়। ছেলে খারাপ হতে পারে, মা কখনো খারাপ হয় না। তো ওরা সাহস করে 2-3 জন গ্রামের লোক জেলে, ও কি করছে, এতদিন খায়নি দায়নি, কিন্তু কেমন বিভৎস চেহারা আছে, যে যেটা দেখলো সেটা আরো ভয়ঙ্কর। না খেতে পেয়ে, স্যাড প্যাথেটিক, না খেতে পেয়ে ওর ছেলেটা মারা গেছে, সেটাকে গর্ত করেছে, পাতা ঢাকা দিয়ে রেখেছে। কবে মারা গেছে কেন না, তার থেকে মাংস নিয়ে নিয়ে টুকরো করে খাচ্ছে নিজের জঠরের জ্বালা মেটানোর জন্য। ও খেতেও পাচ্ছে না, ছেলেটা তো না খেয়ে মারা গেছে। ওরা বাচ্চাটারই মাংস, বাচ্চাটাকে মানে টুকরো টুকরো ছিঁড়ছে খাচ্ছে, পাগল তো, নিজের বাচ্চা, ওটা মারা গেছে, কবে মারা গেছে কেউ জানে না। সেইটা দেখে এসে গ্রামের লোক একবারে খেপে গেছে, যে কি অবস্থা। সব গোটা গ্রাম একবার ইয়ে করলো, এলো, কিন্তু কিছুতেই আসছে না। তখন যখনই ওটা হলো না, তারপর দিন থেকে আবার কদিন পর দেখছে আবার এসেছে, এটা দেখেছে, তখন শব্দ ওর উপর রেগে আছে। একদিন এবারে গ্রামে এসেছে, গ্রামে আসার পরে সবাই ওকে দেখে ভয় পাচ্ছে। আর মারা এক জায়গায় গেছে, একটা বাড়ির সামনে অনেকে ছিল, একটা বাচ্চাকে তুলে নিয়েছে। আচ্ছা, তুলে নিয়ে তাকে বলছে কোথায় গেল বাচ্চাটা, ওই যে বাচ্চাটা দেখছে, ধনী খেপে ওকে তুলে নিয়ে নাচাচ্ছে। এরা তো মা তো যার ছেলে, সে তো চিৎকার কান্নাকাটি সব এসে গেছে, আর বলছে এই ধনী দিয়ে দিয়েছে, কিছুতে আর দিবেন না, না হ্যাঁ, ও ভালোবাসছে, আদর করছে ওকে, আবার এমনভাবে টিপে ধরেছে যে যেন মানে ইয়ে করছে না, কিছুতে দেবে না, দিয়ে যখন গ্রামের অনেক লোক এসে গেছে, তখন ওই বাচ্চাটাকে নিয়ে ছুটতে লাগিয়ে দিয়েছে। আচ্ছা, তখন প্রায় সন্ধে হয়ে এসছে, বুঝেছো, সন্ধে হয়ে এসছে, বাচ্চাটাকে নিয়ে ছুটতে ছুটতে তখন গোটা গ্রাম ছুটেছে। আর মা তো কাঁদছে, যার ছেলে, ও আমার ছেলেকে মেরে দিল, আমার ছেলেকে, যে ধনী নিয়ে যে সেই গাছের তলায় বসে গেছে বাচ্চাটাকে নিয়ে। এবারে গোটা এলাকা কিন্তু কেউ আর যেতে, আয় 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 নিয়ে যা, আয় নিয়ে যা, এমনভাবে বলছে, সেখানে ভয় আর কেউ এগোতে পারছে না। তোমাকে আমি বোঝাতে পারবো না, মানে তখনকার দিনে বুঝতে পারছো, আজ এত বছর 40-45 বছর আগেটা
আমরা বড়দের সাথে গেছি, বড় মানে আমরাও তখন যথেষ্ট বড়, আরো বড়দের সাথে গিয়ে দেখলাম যে সেমনি যাকে দেখছে তাকেই বলছে যে আয় না আয়, নিয়ে যা করছে, উঠে গেছে। কিছুতে লোক লাঠি নিয়ে এসছে, কেউ কারো কথাই শুনেনি, সে উঠে দাঁড়িয়ে এমন বিভৎস চিৎকার করে উঠছে, কেউ যেতে পারছে না। তখন গ্রামের লোক সায়ন্দ এক কাজ করলো, ওই করে মশাল মতো লাঠিতে পুরোনো কাপড়কে বেজিয়ে তাতে করলো কি তোমার কেরোসিন দিয়ে আগুন জ্বালালো। আগুন 3-4 জন নিয়ে আগুন নিয়ে ধোনির দিকে এগিয়ে যাচ্ছে। সেইটা দেখে ধোনি একটা বিকট চিৎকার করে উঠলো, মানে কান ফাটানো, আকাশ মানে কেঁপে উঠলো সবাই। সে কোথার থেকে পেটের ভিতর থেকে যেন আওয়াজটা এলো, মানে চিরা একটা আওয়াজ, বিভৎস আওয়াজ করে ছুটে এসে করলো ওই ছেলেটাকে নিয়ে, ঠিক ছুঁড়ে দিয়া নয়, মানে কাছে যে নামিয়ে দিয়া দ্রুত চলে গেল। আগুন ছেড়ে থাকে কিছু, ওই যেখানে বসছিল ওখান থেকে বেশ কিছুটা দূরে যে ছেড়ে ছেড়ে দিয়ে চলে এসে বসে গেছে। দিয়ে মানে আর কোনো চুপ নেই, মানে ভয় যে আগুনটা দেখে। পশু যেমন বা অন্যান্য প্রাণীরা আগুন দেখলে ভয় পায়, ও তেমনি আগুন নিয়ে গাছের আড়াল থেকে দেখছে, লুকিয়ে যাচ্ছে। আগুন নিয়ে চলে গেছে, ছেলেটাকে নিয়ে গেছে, মানে দেখছে আর কি লুকি। সেটা দেখলো, দেখার পরে গ্রামের লোক তো ছুটে যে 2-3 জন নিয়ে ছেলেটাকে নিয়েছে, ছেলেটাকে বাড়িতে নিয়ে এলো। তার মা দেখছে গোটা গায়ে নখের আঁচড় এবং যথেষ্ট চেরা হয়ে গেছে, রক্ত পড়ছে ফুটে। তাকে ডাক্তার, সেই সময় ভালো ডাক্তারও ছিল না, সব গ্রামগঞ্জের এরিয়া, ডাক্তার ছিল অনেক দূরে ডাক্তার, ভালো হসপিটাল বলতে আমাদের ওখানে ছিল না। নিয়ে গেলে বাঁকুড়া একটা হাসপাতাল ছিল, লোকপুর। এখন তো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হয়েছে, অনেক পুরো চেঞ্জ। আমরা যখন আমাদের বাড়ি থেকে তখন যেতাম, যেখানে তো 5 টাকা ভাড়া ছিল, এখন সেখানে 65 টাকা ভাড়া বাসে। আমাদের এখানে নরমাল অটো ভাড়াই অটো ভাড়া এক সময় যেটা 5 টাকা ছিল সেটা এখন হয়ে গেছে 15 টাকা। আমি ক্লাস 7-8 যখন পড়ি তখন 7.5 টাকা ছাগলের মানে খাসি মাংস ছিল। কত? 7.5 টাকা কিলো, আর এখন সেটা আমাদের ওখানে 700-700 টাকা। আমি সার্ভিস নিয়ে যখন মধ্যপ্রদেশ গেছি তখন 15 টাকা কেজি লাস্ট কিনেছিলাম, 15 টাকা খাসি মাংস। এখন 700, আমাদের ওখানে এখন 700 টাকা কিলো। তারপর কি হলো? তো যাই হোক, ও তো চলে গেল, বাচ্চাটাকে নিয়ে গেলো। বাচ্চাটাকে নিয়ে যে বিভিন্ন লোকের কাছে রেখে কি বলে তেল পোড়ার উপর যাই, বাচ্চাটা তো সুস্থ হলো, কিন্তু বাচ্চাটা বোবা হয়ে গেল। হ্যাঁ, দীর্ঘদিন আর বাচ্চারা কথা বলছে না। আচ্ছা। এবং বাচ্চারা তো বোবা হলো, বাচ্চাটাকে বহু চিকিৎসা করে বাচ্চাটাকে কথা বলতে পারছে না। এমনকি তারপরে একটা অদ্ভুত গেল যে ধোনিকে আর দেখতে পাওয়া যাচ্ছে না, ধোনিকেও দেখতে পাওয়া যায়। ধোনি যে দেখলো কদিন পরে ধোনি ওখানে মারা যায় না খেতে পেয়ে। আচ্ছা, ও না খেতে পেয়ে মারা যায়। তখন গ্রামের লোক ওকে বলে জায়গাটা আর এখানে কেউ করিস না, ওকে ওইখানেই সাধারণ মানুষ থাকে না যারা এইসব দাহ করে কিছু টাকা দিলে ডুম টাইপের, আমাদের ওখানে আছে কিছু দুই দাস এরা তখন করতো এইসব। কারো বাড়িতে গরু টরু মারা গেলে ওরা নিজে দূরে ফেলে, ওরা ওই জায়গাটাতেই গর্ত করে ওকে ওখানে করলো, দাহ করার মানে পুঁতে দিল আর কি। দাহ করার মতো তো নেই, কে করবে, কেন করবে? তারপর থেকে যেটা সমস্যা হয়ে গেল, ওই জায়গায় যেত না, কিন্তু রাত্রিবেলা গ্রামের দিক তো তখন তো এখনকার মতো পায়খানা বাথরুম ছিল না ঘরে ঘরে, বাঁধটা যেহেতু ছিল ওইদিকেই সন্ধ্যের দিকে সবাই যেত টয়লেট বাথরুম। তো যারা যেত কেউ গেছে আসেনি, এমনি গ্রামে 2 জনকে 2বার গেছে, সন্ধ্যেবেলা দেখেছে ওখানে 3 জন কেউ বসে বসে গল্প করছে, সেই দেখে অজ্ঞান হয়ে গেছে। তাকে ঘরের লোক, মানে তুমি বলছো যে হচ্ছে গ্রামের 2 জন আর কি ওই টয়লেট করতে গেছে ওইদিকে, আর দেখছে যে আমবাগানের ওখানে কে যেন 3 জন বসে গল্প করছে, 3 জন বসে আমবাগানের নিচে গল্প করছে, আর যেন মৃদু কথা শোনা যাচ্ছে, যেন হাওয়ায় কথা ভেসে এলে যেমন না, দূরে দেখতে পাচ্ছি না, কিন্তু হঠাৎ করে ভালো করে কে বসে আছে না, কে বসে আছে, এইটা দেখে সে অজ্ঞান হয়ে যায়। তাকে যখন বাড়ির লোক খোঁজ করে হারিকেন লন্ঠন নিয়ে গোটা গ্রামে খোঁজ গেল, তখন সে সেখানে পড়ে আছে রাস্তার ধারে, আলের ধারে মাঠে। তাকে তুলে এনেছে, তাকে তুলে আনা তো এমনি নয়, ওই দড়ির খাটে ডুলি করতো, দড়ি বেঁধে বাঁশ দিয়ে পালকি যেমন হয় না, সেই টাইপের নিয়ে ঘর নিয়ে এলো, জল টল দিয়ে সুস্থ হলো, কিন্তু বোবা, সে বোবা। তাকে ওই ডাক্তারদের না
পরবর্তীকালে ওই বাচ্চা ছেলেটাও হয়েছে, ওই লোকগুলো কথা বলেছে, কেউ দীর্ঘদিন কথা বলতে পারেনি, পুরোপুরি বোবা হয়ে গেছিল। মানে মানে ওই বাচ্চাটা চিকিৎসা করে বোবা হয়ে গেছিলো, কথা বলতে পারি, অনেক চিকিৎসা করে অনেক ইয়ে করে তাকে বিভিন্ন লোক বলেছে চেঁচাও ওর কাছে ইয়ে করো, সেটা কথা বলছে। আর বয়স্ক যারা তারাও মানে ওই বোবা হয়ে গেছিল প্রথম দিকে, বেশ কয়েক মাস। প্রত্যেকে প্রথম মানে বাচ্চাটা পুরো বোবা হয়ে গেছিল। আর এই যিনি হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে গেছেন, তিনি ধীরে ধীরে মানে কথা ফুটেছে, তিনি ধীরে ধীরে পরে কথা বলছেন, মানে কিন্তু সেই কথা আগের মতোই, তোমার আমার যেমন কথা এই ধরনের কথা না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মানে তার বাক শক্তিটা কমে গেছে আর কি। বুঝতে পেরেছি। মানে জীব যেন জড়িয়ে পড়ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ যাচ্ছে, হ্যাঁ, আর একটু মানে সুস্থতা একটু অ্যাবনর্মাল ভাবটা এসে গেছে। এই জিনিসটা একবার না একাধিকবার ঘটলো, এবং দেখা হলো রাত্রিবেলায় যেন ওখানে এই গাছের ওখান থেকে ওই জানে, এবারে কেউ না কেউ কিছু বললো, সত্যি হোক মিথ্যা কেউ বললো, কিন্তু ভালো ভালো লোক বলেছে না ওখানে আমরা দেখেছি কেউ বসে গল্প করছে, কেউ বলছে আমরা যাচ্ছি জানিস তো গল্প করছিল, একদম ছুটে যে গাছে উঠে গেল, এই করে থাকলো। আর ওখানে যেতে যেতে যারা যেত এখন কি বলছে, কেউ যাচ্ছে ওই পাশ থেকে এদিক থেকে কেউ যাবে, ওই আমবাগানটাকে যখন পেরোতো প্রচণ্ড গায়ে নিঃশ্বাস বন্ধ করে স্থিরত, রতন ভুবন ধনী কবির ছেলে বলে ছুটে গেছে। মানে ওরাই যেন রক্ষাকর্তা, মানে ওখানে ঈশ্বর ভগবান বলে কিছু নেই। ভগবান আমরা যেই গ্রামের দিকে এখনো হয়, প্রচণ্ড বিদ্যুৎ চমকালে বলে সীতারাম কর না, মেঘ ডাকলে বলে ঠাকুর নাম কর, তো ওইখানটায় যেন ঈশ্বরের প্রবেশ নিষেধ ছিল। ঈশ্বর ওদিকে রক্ষা করতে হবে, ওই রাস্তা দিয়ে গেলে, ওই রাস্তায় রক্ষা করতে হলে যাকে ভয় তাকেই বলা হচ্ছে যে রক্ষা করো। মানে এমন লেভেল এত ভয় পাচ্ছে মানুষ। রতন ভুবন ধনী কবি রতন ভুবন ধনী চিৎকার করে বলে হয়তো ছুট দিল, আচ্ছা, প্রচন্ড বেগে। কেউ হয়তো মুখ থুবড়ে পড়লো, ইয়ে করলো, আবার উঠেছে রে, মানে ঘরে যে হাঁপাচ্ছে যেন, কি হলো রে, ও আম্মা ওইদিকে এসছি নাকি, তোদিকে বলি না, ওইদিকে আসি না। মানে ওখানে ওরাই যেন ভগবান, রক্ষাকর্তা, ওরাই ধ্বংস করলে, ওরাই যদি আমাদেরকে পারে শেষ করে দেবে, ওরাই যদি পারে। এমনি এই জিনিসটা চলেছিল দীর্ঘদিন। মানুষ টোটালি ওখানে যেত না, ভয় পেত না, পেত না, এই হচ্ছে ঘটনা। এবং ওই দেখতো যে তিনজন বসে অন্ধকার রাত্রিবেলাতে মনে হতো পাশ দিয়ে কেউ হয়তো যাচ্ছে, অনেকজন, চ পুকুরে যাবি, বাঁধে যাবি, কিন্তু মনে হতো যে ওখানে কেউ গল্প, কারুর আওয়াজ ভেসে আসছে, কি কথা, দানা অনেকজন গল্প দেখেছো কখনো ওখানে কাউকে? আমি বসে থাকতে গেনি, কিন্তু এটা তো আমি আমার বাড়ির কাছেই, তো খুব কাছে, তুমি যদি যাও তো, মানে এইটা হচ্ছে ঘটনাটা মেন, এটা হচ্ছে মেন ঘটনা। তার মানে এখানে একটা মানে প্রশ্ন আসে যে তাহলে কি ওই জায়গাটা কিছু ছিল যেটা অজানা রয়ে গেল আমাদের 100%? মানে এটা মনে হয়, এই উত্তরটা মনে হয় গ্রামবাসীরাও কেউ জানে না, আমার মনে হয় উত্তরটা তুমিও জানো না, এবং এটাই আমার মনে হয় একটা সত্যিকারের ভূতের ঘটনা। আমার মনে হয় এমনই হওয়া উচিত, যেখানে কিনা সত্যি যে আমরা পরবর্তীকালে আসতে পারছি না। হ্যাঁ, পরবর্তীকালে যে ঘটনাটা ঘটেছে, আচ্ছা হয়েছে আরো কিছু, আরেকটু হয়েছে, বলো। সেটা হচ্ছে, সেটা ভৌতিক তো চললো, তো এইভাবে থাকতে পারে না, দিন দিন উন্নতি হচ্ছে। তখন এবারে বর্ষাকালে আবার হলো, ভয় তো পেলো গ্রামের, আরো তো জেনারেশন গ্যাপ হচ্ছে, বুড়োরা করলো, ইয়াং ছেলেরা কি হয়েছে চল দেখি। তখন ঠিক করলে এক কাজ কর, ওই জায়গাটা সত্যিই খারাপ, ওই টিলার ভিতরে আছে, আমরা কেউ আবার সত্যি মিথ্যা বানিয়ে বললে, হ্যাঁ রাত্রিবেলা দেখেছি ওই বাঁধের জলে ঝপাং ঝপাং করে শব্দ হচ্ছে। একটা জায়গায় যদি ভৌতিক হিসেবে কোনো একটা ইনসিডেন্টের জন্য প্রচার হলেও, হ্যাঁ বাকিটা সেটাই রং বিষয়। কিন্তু এটা ঠিক যে আমি ব্যক্তিগতভাবে দেখেছি ওই রাস্তা দিয়ে, আমি অন্তত ওই ধনী মারা যাওয়ার পরে, রতন ভুবন মারা যাওয়ার পরে গেলেও, ধনী বা ধনীর ছেলে মারা যাওয়ার পরে, আমি তখন যথেষ্ট বড়, আমি বা দাদা বা আমার তো ভাই বোনরা ওই রাস্তা দিয়ে যেতাম না। এটা আমাদের প্রচন্ড ভয় পেত, এবং ঘরে এসে মনে হতো আমি ঠিক আছি তো, বিশেষ করে ধনী মারা যাওয়ার পর। হ্যাঁ, আমি ধনী মারা যাওয়ার পরে আমি বাড়িতে বলতাম আমি ঠিক আছি তো, মাকে জিজ্ঞেস, মা আমি তোমার সঙ্গে ঠিক মতো কথা বলছি, এই ধরনের ব্যাপারটা আর কি। মানে আমি বোবা হয়ে যায়নি তো, আমি যাইনি, এই একটা আতঙ্ক কাজ করতো। বুঝতে পেরেছি, ধনী আসার পর বোবা হয়ে যাওয়ার একটা ব্যাপার হলো। তারপরে সবাই ঠিক করলো যে গাছগুলো কেটে দেবে, আম গাছগুলো কেটে জায়গাটাকে পরিষ্কার করে ভবিষ্যতে চাষবাস করবে। বিভিন্ন বাইরে থেকে করাতি থাকতো, তখন ওই বড় বড় করাত নিয়ে আসতো, ওইটা দিয়ে গাছ কাটতো, দুদিক থেকে টানতো, এদিকে তিন হেইও, আবার একটা মুখে বললো, বুঝতো। সব গাছ কাটা হয়ে গেছিল, কিন্তু ওই 3টে গাছ কাটতে গিয়ে কম করে বোধহয়
4-5 জন মানে করাতি, হ্যাঁ তার আগে বলেনি, ওখানে করাতি কাটার আগে ওখানে বললো জায়গাটা আম গাছ কাটতে পারেনি, তখন বলেছিল তাহলে ওখানটা আমাদের যে স্থানীয় পুরোহিত এখন আছেন তার ছেলে নাতিরা সে তারা বললে এইটা আমাদের দ্বারা হবে না। বলছে পুরোহিত মশাই কী করবো? বলছে ওখানে পুজো দিতে হবে, তা হবে না। আম গাছ কেন কাটতে পারেনি? আম গাছগুলো বলছে কাটা যাচ্ছে, বলছে কাটতে গেলে ওই করাত ভেঙে যাচ্ছে বলছে। আচ্ছা, তো বলছে ওইখানে, তো বলছে তাহলে হবে না, ওখানে কোনো অশুভ আছে করে আমাদের ওখানে, বলছে এটা কাজ নয়। তো পুরোহিত মশাই বললেন আমি জানি বাঁকুড়া জেলার একটা জায়গা হাড়মাসরা বলে, জায়গাটা অদ্ভুত। হাড়মাসরা থেকে একজন সাঁওতাল, তিনি আদিবাসী, তিনি এইসব ব্যাপারে জানেন, এই ভূত প্রেত তাড়ানোর ব্যাপারে। তাকে ডেকে এনেছিলেন, তার কাছে খবর পাঠানো হয়েছে, তাকে নিয়ে আয়। তো সাইকেলে তখন 25-30 কিলোমিটার সাইকেল করা কোনো ব্যাপারই ছিল না। দল বেঁধে সবাই গেল, নাম বলল, সেখান থেকে তাকে দিয়ে, সেই জমানায় কত বললো আমি যাব করে দেবো, হ্যাঁ পয়সা নেবে না, ওই চাল টাল কিছু নেবে, এই জিনিসগুলো কিনে রাখবে বলেছিল। তারা এলো, এসে একদিন 2-3 জনকে নিয়ে, এসে আবার বিশাল সুদর্শন, আদিবাসী দেখলে বোঝা যাবে না, সাদা ধুতি সাদা পাঞ্জাবি, শুধু কপালে এত সিঁদুর পরে কিছু জিনিসপত্র নিয়ে এসেছেন। যে সব ঘুরে ফিরে দেখলো, ওই গাছগুলোতে সিঁদুরে দিয়ে দিল। আরও 4-5 জন বললো লোক চাই, আমি তো আনিনি, ওই বাকি জিনিসগুলো এনেছিল ওই সাইকেলের ক্যারিয়ারে বেঁধে, মাদল, ধামসা মাদল, কত্তাল টত্তাল নিয়ে। দেখো সকাল থেকে আরম্ভ করেছিল ওদের ভাষায় পুজো আর্চা, শেষ হলো সন্ধ্যের গায়ে ওই আম গাছে নিয়ে ধামসা মাদল বাজি, সেই মানে বিভিন্ন রকম বাজি গোটা গাছ ঘুরে ফিরে বিভিন্ন সাইজে নাচ করে, মুখে একটা বিভিন্ন শব্দ করে, মানে ও মানে পজিশন, মানে ওই জায়গার পজিশনটা সারা দিন ধরে চলেছে। এবং ওইটা দেখতে কয়েক হাজার লোক এলাকার জড়ো হয়েছে। কি হচ্ছে মজার ব্যাপার সেইটা করার পরে সেই করে দিয়ে সিঁদুরটা নিয়ে করে বললো যাও, এখন আর কিছু হবে না, গাছ কাটতে পারো। তো গাছ কাটবে বললো। তো যখন এইসব ঘটনাগুলো চলছিল, তখন অদ্ভুতভাবে ওই 3টে আম গাছ, যে গাছে ভুবন আর রতন সুইসাইড করেছিল, ওই গাছের সব গাছটা শুকনো কাঁচা আছে, ওই ডালটা একবার পুরো সাদা হয়ে গেল, হাড়ের মতো শুকিয়ে গেছিল। ওই গাছটা কাটা যায়নি, ওই গাছটার ডালটা শুকিয়ে গেল। তো ওই গাছটা নিচে যখন ওই সব করছিল, তখন ওই অনুষ্ঠান চলাকালীন ওই নিচে আগুন টাগুন জ্বেলেছিল, তখন মরমর করে ওই ডালটা ভেঙে পড়ে অদ্ভুত ভাবে। শক্ত মোটা অত বড় ডাল, এটা একটা অলৌকিক ব্যাপার বলো আর ভৌতিক বলো বা যাই বলো, ভেঙে পড়লো কি। আর একটা শুকনো ডাল, মানছি ওটা শুকনো, তো শুকনো তো আরো শক্ত হয়ে যায়। কাঁচা ডাল ঝড় নেই জল নেই, ওইসব চলাকালীন ওই ডালটা ভেঙে পড়ে। ভাগ্য ভালো, আহত হয়নি আর কি। তখন সেই যে এনেছিল আদিবাসী পুরোহিত টাইপের তান্ত্রিক গোছের, সে অনেকক্ষণ চেয়ে থেকে সবার মুখগুলো দেখে বলছে যা, ওদের ভাষা তো চলে গেছে, তোদের আর এখানে কিছু হবে না, তোরা কর, তোরা এবার যা পারবি কর, আমার কাজ হয়ে গেছে। তাকে আমি তাড়িয়েছি, যা কিছু করে ওই গাছের ডাল ভাঙা পড়া পরে। তার মানে ওই গাছটার মধ্যে আগে থেকেই কিছু ছিল, আমাদের জন্মের তোমরা জানি না। এবং এই জন্যই ওই জায়গাটার প্রতি তোমাদের একটা অচেনা ভয় কাজ করত। কারণ আমরা মানুষ যারা, আমার যেটা মনে হয় খুব, যে মানুষ তো ব্রেনের দিক থেকে তো মানুষ সব থেকে উন্নত, আমরা তো সব থেকে বেশি সেন্স করতে পারি, তাই না? আমরা সব থেকে বেশি সেন্স করতে পারি। তুমি খেয়াল করে দেখবে যে হয় এরকম অনেক সময়, যে কালকে কেন জানি না মনে হচ্ছে বাড়িতে যে কাজ করতে আসবে না, এবং ঠিক আসে না, ওই ভদ্রমহিলা বা ভদ্রলোক যে হোক না কেন, সে আসে না। তো এর বড় অদ্ভুত ব্যাপার, আমাদের সাবকনসিয়াস ব্রেনে আমরা এমন অনেক কিছু ভেবে নিই। যেমন তোমার সাথে কথা বলতে গিয়ে, তোমার কাছে এই ঘটনাটা শুনতে গিয়ে আমার যেমন একটা হলো, আমার একটা দেজাভু হলো। মানে আমার হঠাৎ করে মনে হলো তুমি যে কথাগুলো বলছিলে একটা স্পেসিফিক জায়গায়, যেন আমি এই কথাটা ঠিক এখানেই বসে তোমার সামনে আগেও শুনেছি। আমি আগে থেকেই বুঝতে পারছি তুমি এরপর কি বলতে চলেছো। আমার মনে হচ্ছে এই দিনটা তো আগেও ঘটে গেছে। এটা একটা দেজাভু, ঠিক আছে? এটার সায়েন্টিফিক কারণও আছে, আবার অলৌকিক কারণও অনেক কিছু বলে। তো যাই হোক, মানুষের ব্রেন এত বেশি অ্যাডভান্সড যে এত বেশি আমরা সেন্স করতে পারি। আমার মনে হয়েছে যে ওই কোনো একটা জায়গা যদি কোনো না কোনো ভাবে হন্টেড হয়, সেই জায়গাটার প্রতি আমাদের সেন্স গুলো বলে দেয় যে এখানে না যাব না, এইখানে না যেতে গা ছমছম করছে। আমি কাকাকে ওদের জিজ্ঞেস করেছিলাম যে ওটা প্রথম বলছে না ওখানে। তুমি খেয়াল করে দেখবে এমন অনেক জায়গা আছে খুব আলোকিত,
হ্যাঁ সব ঠিক আছে, হুম, দিনের বেলা দিনের বেলা তাও তোমার গা গা ছমছম করবে। ছমছম করে, ঠিক। কিছু কিছু জায়গা আছে, আছে। এবার শুধু তোমার একার করে তা নয়, কিন্তু হুম, ওই জায়গাটায় হয়তো যারা ধরো সেন্স করতে পারে, তুমি হয়তো এমন মানুষদেরকে নিয়ে গেলে তারাও বলবে যে হ্যাঁ সত্যি এই জায়গাটার একটা অন্যরকম ম্যাগনেটিক ফিল্ড আছে। আমি এটা খুব ফিল করেছি নিজে। আমি তোমার একটা ঘটনা বলি, ছোট্ট ঘটনা। হুম, এটা হচ্ছে যে আমি ওই সত্যি ভূতের গল্প, ওরা যে আমাকে এটা দিয়েছিল, তুমি বলে শ্রেয়াদের গ্রুপটা, হুম, হুম, তো শ্রেয়াদের একটা অনুষ্ঠানে আমি গেছিলাম। তো শ্রেয়াদের একটি অনুষ্ঠানে গেছি, ওরা একটা পুরোনো বাড়িতে অনুষ্ঠানটা করেছে। আচ্ছা, এবার সেই পুরোনো বাড়িতে অনুষ্ঠানটা করেছে, তো ওরা প্রায় 150 না 175 বছরের পুরোনো বাড়ি, না 200 বছর বলেছে, আচ্ছা, মনে নেই, তবে ওরকমই অনেক পুরোনো, হুম, হুম, জরাজীর্ণ অবস্থা, ভগ্ন প্রায়। হুম, হুম, আমি ওখানে গেছি, গিয়ে পুরো বাড়িটা ঘুরেছি। পুরো বাড়িটা ঘোরার পর তারপর আমি যখন হচ্ছে একটা স্পেসিফিক পার্টিকুলার রুমে ঢুকলাম, আমার গোটা গাটা কেমন একটা ভারী হয়ে গেল। আর আমার মনে হলো যেন যে সব এনার্জি, আমার যত এনার্জি আছে সব যেন ড্রেনড হয়ে যাচ্ছে। আমি ঘরটা থেকে যখন বেরিয়ে আসলাম, দেন আই ফেল্ট টোটালি নর্মাল, আমার আর কোনো অসুবিধা হয়নি। কিন্তু ওই ঘরটায় ঢুকে আমার মনে হচ্ছিল আমার এনার্জি ড্রেন্ড হয়ে যাচ্ছে। পুরো বাড়িতে কিন্তু কোনো কিছু ছিল না, জাস্ট পার্টিকুলার একটা ঘর, একটা জায়গা। আমি আবার যখন ঢুকেছি আমার সাথে আবার সেম জিনিস হয়েছে। হুম, তো আমার মনে হয় ওই গ্রামে ওই বটগাছের ওখানে এমন কোনো এন্টিটি ছিল হুম, যেটা বহুকাল আগে বহুকাল থেকে আগে ছিল, থেকে ছিল, 100%। আমার মনে হয়। এবং যেটা তোমাদের গোটা গ্রামের মানুষের কাছে হ্যাঁ, একটা ভয়ের জায়গা তুমি তৈরি করেছিল। ভয় তো তুমি আগামী দিনে আমার বাড়িতে যখন আসবে, হুম, আমি তোমাকে এই টিলাটা দেখাবো। ওটা তো এখনো বাঁধটা আছে। আছে, টিলাটা আচ্ছা, ওই আছে। আমবাগানটা কি হয়েছে? আমবাগানটা বলছি, আমবাগানটা 79-এর মানে 80-র দশকের প্রথমেই, হুম, 70 দশকের শেষ। আমি কর্মসূত্রে বললাম না হুম, মধ্যপ্রদেশ চলে যাই, তো প্রায় বছর দুয়েক পরে আমি খবর নিতাম যে ওখানটা কি খবর রে, বা তখন তো ফোনের যুগ ছিল না, চিঠি লিখতাম, আর ওখানটা ইয়ে করতাম এইসব। তো ভাইরা কেউ আমার বাড়ি থেকে ওটার কথা কিছু বলতো না, কিন্তু আমার ইয়ে লাগতো, অত ঘটনা ঘটলো, কি হলো। প্রায় 2 বছর পর আমি যখন ফিরছি, তখন আমি ওদিকে ফিরে গ্রামে আসতে, সামনে দেখা যায় মানে 1/2 কিলোমিটারও নয়, হঠাৎ দেখছি ওটা ফাঁকা, ওই দিকের ঘরগুলো দেখা যাচ্ছে কেমন একটু ফাঁকা ফাঁকা। পরে মনে হলো আর আমবাগানটা তো নেই। আমি ঘরে এসে প্রথম বলছিলাম আমবাগানটা আর নেই। কেটে দিয়েছে। হ্যাঁ। বলছে তুই দেখলি নাকি? আর ওইটা তোর আর কথা নেই, এতদিন পরে এলি, প্রথমে এসে ওইটাই তোর নজরে পড়লো, ওই কথাই হলো, আর ভালো মন্দ কিছু কথা নেই। মা সবাই বললো হুম, তুই আমবাগান না, বলছে ওটা নিয়ে তোর তো আলোচনা করা কি আছে। বললাম না, আমি এতদিন এটা নিয়ে, ওই ঘটনা ঘটেছে বলেই তো বলছি, নাহলে কোনো কাছে ছিল না। তখন পরে আমার কাকা বলেছিলেন যে আরে ওই আমবাগানটা নিয়ে অনেক ঘটনা হয়েছে, আম গাছগুলো কাটতে গেছিলো, সব তো কেটেছে, ওই 3টে আম গাছ কাটতে পারেনি কিছুতেই, যতবার কেটেছে করাত ভেঙে গেছে, করাত ইয়ে হয়েছে, তারপর অনেক কষ্টে কেটেছে আম গাছগুলো। তাই বললাম কি হলো আম গাছগুলো? না ওই কোথায় মিলে না কোথায় নিয়ে চলে গেছে একজন, ও, কাটবি কি ইয়ে করে, করে কে দিয়েছে? কোথায়। তো ওখানটা এখন পৌঁছাতে হচ্ছে। আমি তাহলে ওখানটা বাগানটা কি হচ্ছে, পড়ে আছে, তুমি এখনো যে যাও দেখবে ওখানে ধান চাষ করতে গেছে, ধান লাগানো যায়নি, বীজ ছড়িয়েছে, বীজ হয়নি, মানে জায়গাটা এখনো এমনি একবারে পড়ে আছে? পড়ে আছে। এত বছর এত তো উন্নতি হচ্ছে, স্যালো পাড়ায় মাঠে মাঠে স্যালো, কিছু হয় না ওখানে? কিচ্ছু হয় না, পুরো প্রায় ম্যাক্সিমাম জায়গাটাই পড়ে আছে, ওরা সেই টিলার পাশে ফাঁকা পড়ে আছে। কতবার নাকি কেউ ধান, মানে অনেকে যাদের জমি জায়গা বেশি নেই, সাধারণ মানুষ, লাঙল দিতে গেছে, চাষ করতে গেছে, ধান হয়নি, আলু হয়নি, কোনো ইয়ে যে কোনো ফসল কোনো হয়নি, অ্যাজ ইট ইজ রয়ে গেছে, এখনো আছে। তুমি যখন যাবে আমি তোমাকে দেখাবো, কি অদ্ভুত। ওটাটা পড়ে আছে, টিলাটা আছে, বাঁধটাও এখন প্রায় অনেকটা মজে এসছে, কিন্তু আছে, কিন্তু আম গাছগুলো নেই। হয়তো মাটি ওখানে খুঁড়লে আম গাছের গোড়াগুলো শিকড় বাকড় পাওয়া যাবে, একটা জায়গার কত ইতিহাস থাকে। বা ধনির ছেলের কঙ্কাল পাওয়া যেতে পারে। কিন্তু এটা হচ্ছে ঘটনা, রিয়েল ঘটনা। এটা আমার স্কুল লাইফের থেকে আমি ঘটনাটা দেখেছি, এবং এটা আমার কাছে একটা, আজও আমি সত্যি কথা বলতে কি, আমি যাইনি, মাঝে মাঝে কয়েকবার ওই পাশ দিয়ে যাচ্ছিলাম, মানে চাইবো না চাইতে হচ্ছে, এমনি করে চাইছে আর চোখে, হ্যাঁ, যে দেখে মানে আমার মুখ দিয়ে বেড়ে গেল, রতন ভুবন ধনী খেপির ছেলে, মনে পড়ে গেল, রতন ভুবন ধনী খেপির ছেলে, রতন ভুবন ধনী খেপির ছেলে, এটাই হচ্ছে ব্যাপার। তো এটা, এই ঘটনাটা আমি ভেবেছিলাম অনেকদিন আগে, আমার মনে ছিল না। তুমি কি হয়েছিল লিখে পাঠাবে এটা? না, আমি লিখে পাঠাবার কথা ভাবি, লিখে পাঠালেও দারুণ লাগে। লিখে পাঠা হতো,
তো আমি সেদিনে শুনেও দারুণ লাগে। জামাই ষষ্ঠীতে আমার জামাই সৌম্যদীপ এসেছিল, মেয়ে জামাই, তো বলছে যে তুমি গৌরবদার কাছে যাবে, কোনো ঘটনা ঠিক করছো? আজ না কিছু ঠিক করিনি, কি করা যায় বলো তো? ইয়ে বলছে আচ্ছা একটা ঘটনা আছে, এটা আমার হঠাৎ মনে হলো কদিন আগে। বলছে কি ঘর? তো আমি বললাম তুমি এসো আমার সব বাগানে গেলাম, বাগান থেকে জায়গাটা দেখা যায় পুরো। বলছে ওই জায়গাটা নিয়ে একটা তোমাদের বাগান থেকে জায়গাটা দেখা যায়? হ্যাঁ সামনে একবারে, কত দূর হবে, বেশি দূর না, এই তুমি যখন জানলা খুললে দেখা যায়। দারুণ লাগবে তো, দারুণ লাগবে। ওই জায়গাটায় গিয়ে আমরা একটা যদি ভিডিও বানাই, দারুণ জায়গা। নাকি চলে আসবে আমাদের সাথে। সৌম্যদীপ বলছে যে ওখানে একটা ব্যাপার হয়েছে। বলছে কি হয়েছে? ওকে আমি সংক্ষেপে ব্যাপারটা বললাম। বলছি বাবা বাবা তুমি 2 বছর ধরে গৌরবদার ওখানে প্রেত কথা গল্প পাঠাচ্ছ, পাঠাচ্ছ, তুমি এই ঘটনাটা পাঠাওনি? এটা আমার মাথায় ছিলই না, এটা যে কোনো হঠাৎ মনে হলো হ্যাঁ এটা তো একটা ঘটনা। একটা ঘটনা তোমাকে বলি, রিসেন্ট আমি শুনলাম জাস্ট এখান থেকে আমাদের এখানেই গড়িয়া স্টেশনের ওইদিকে, সোনারপুরের ওই দিকটায় যাওয়ার দিকে, বলছে একজন ভদ্রলোক নাকি মানে বাইক নিয়ে যাচ্ছিলেন একটা নির্দিষ্ট জায়গায়, মানে আগের রাত না কবের রাতের ঘটনা, 2 দিন আগের রাতে, যেখান দিয়ে যাচ্ছিলেন রাস্তার একটা পার্টিকুলার জায়গায় উনি অ্যাক্সিডেন্ট করে পড়ে যান। আচ্ছা, পড়ে গিয়ে ওনার গা হাত পা ছুলে যায়। সেই দিনই রাত্রিবেলা সুইগি জোম্যাটো করতেন, আবার উনি ওই রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন। আচ্ছা, আবার উনি আসছিলেন ওই একই জায়গায়, ওই সেম জায়গাতে একটা লরি এসে ওকে মেরে দেয় এবং ও কোমায় চলে যায়। তাই? একই জায়গায় একই দিনে, খুব অদ্ভুত। হতে পারে ওই জায়গাটায় গিয়ে খুব কনসিয়াস হয়ে যাচ্ছিল, আবার এমনও হতে পারে ওই জায়গাটায় এমন কিছু ছিল অবশ্যই যা আমরা জানি না। বহু কিছুই তো হয়, বহু কিছুই তো থাকে, যা কিছু কিছু না, তুমি যেটা বললে ঠিকই, কিছুটা থাকে, কিছু কিছু জায়গা থাকে। কারণ একটা হবে কেন, বারবার হবে কেন? তোমার সঙ্গে হলো, আমার সঙ্গে, আমাদের এখানে গতকালই আমি আর কুণালদা আমরা দুজন কথা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ দেব তো কত মানুষকে শুধু ছুঁয়ে তার রোগ নিজের শরীরে নিয়ে নিয়েছেন। যদি একজন মানুষ ছুঁয়ে অন্য কারোর রোগ নিজের শরীরে নিয়ে নিচ্ছেন, একজন মানুষ আগে থেকে কোনো কিছু বলে দিচ্ছেন, এবং তিনি তো কোনো অ্যাস্ট্রোলজারও নন, না না না, তিনি বলে দিচ্ছেন, একটা ইভেন্টকে প্রেডিক্ট করে দিচ্ছেন এবং ইভেন্টটি হচ্ছে, তাই তো। এবং রামকৃষ্ণ, মানে আমরা যদি শুধু রামকৃষ্ণ দেবেরই উদাহরণ নিই, তাহলে হয়তো আমরা কয়েক হাজার উদাহরণ পাবো যেখানে উনি প্রত্যেকটা মুহূর্তে বলছেন যে মা আমাকে বলে দিয়েছে, বা আমি ভবের দেশে চলে গিয়ে বুঝতে পারি, বা আমি জেনেই যাই আগে থেকে। হ্যাঁ, এবার রামকৃষ্ণ দেব তো আর কোনো আমাদের বানানো ক্যারেক্টার না, না না, উনি তো সত্যিই ছিলেন। এবার অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সায়েন্টিফিক্যালি একটা জিনিস খেয়াল করে দেখো, যে বিজ্ঞান তো রামকৃষ্ণদেবকে দ্বিতীয়বার জন্ম দিতে পারছে না 100%। তার মানে আমি কোনো কিছুকে ছোট করছি না, আমরা তো বিজ্ঞানের প্রযুক্তিতেই এখন বসবাস করছি অবশ্যই, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে যে আমরা যখন রামকৃষ্ণদেবের মতো আরেকজন ব্যক্তিত্বকে জন্ম দিতে সেকেন্ড টাইম পারছি না, বা রামকৃষ্ণদেব যা যা করে গেছেন সেই জিনিসটাকে যখন সেকেন্ড টাইম আমরা রিপিট করতে পারছি না, তার মানে দেয়ার ইজ সামথিং যেটাকে দ্যাট ক্যান বি অ্যাকোয়ার্ড বাই সামওয়ান, কিন্তু সেই মানুষটার মধ্যেও সেই লেভেল অফ সেন্সেস থাকতে হবে, যেই সেন্সটার জন্য সে এটাকে সেন্স করতে পারবে যে আমি মা কালীকে দেখতে পাই। এবার লোকে বলতে পারে পাগল, মা কালী আবার আছে নাকি? হ্যাঁ, ও হয় নাকি? ও তো মনের কল্পনার দেবী। তো যদি কল্পনার দেবীতে রামকৃষ্ণ যদি মা কালীকে দেখতে পেয়ে থাকেন, কল্পনাতেই যদি দেখতে পেয়ে থাকেন, তাহলে আমি বাইরের লোকটা এইটা প্রমাণ করার কে না তোমার সাবকনসিয়াস লেভেলে কোনো প্রবলেম হয়েছে বা তোমার পাগলামো হয়েছে, তাই জন্য তুমি ভূত দেখেছো বা ভগবান দেখেছো। ব্যাপারটা তো ওর না। হতে পারে আমার সেন্সেস সেই লেভেলে গ্রোই করেনি যেই লেভেলটাতে গিয়ে আমি সেন্স করতে পারছি, ঠিক এমন কিছু একটা হতেও পারে। এমন বহু মানুষ থাকে যারা আবার সেন্স করতে পারে, আবার ভণ্ডও থাকে যারা কিছুই সেন্স করতে পারে না, কিন্তু তারা বলে আবার এখন তো এটা ব্যবসা হয়ে গেছে, এখন কিছু হলে ওং ত্রিং ব্রিং ছু, ব্যাস ডান, তোমার ভূত চলে গেছে, না 50,000 টাকা দিয়ে একটা কবচ নিয়ে চলে যাও আমার থেকে। এই তো ব্যবসা হয়ে গেছে এখন, তো যাই আসে
এই তো এখন ব্যবসা। হ্যাঁ ব্যবসা। আগেকার দিনের মতো সেই লোক আর নেই যে কিনা এই যে তুমি বললে যে আমার টাকা পয়সা কিছু লাগবে না, তুই আমাকে একটু খেতে দিস, খাবার দিয়ে দিস, যাতে আমি গিয়ে আমার খাবারটা খেয়ে বেঁচে থাকতে পারি। বা আগেকার দিনের মতো সেই লোকজন যারা কিনা হচ্ছে নিজে থেকে কাউকে উপকার করতে আসতো, নিজের কোনো একটা গুপ্ত বিদ্যা রয়েছে এবং সেই বিদ্যাকে কাজে লাগিয়ে কাউকে উপকার করে দিয়ে চলে গেল। এখন তো ব্যবসার জন্য চারিদিকে বড় বড় পোস্টার লাগিয়ে লোকজন ব্যবসা করছে, পাথর বেচছে, জড়িবুটি বেচে দিচ্ছে, সবকিছু বেচে দিচ্ছে। তো যাই হোক, এগুলো অন্য সেক্টর। কিন্তু তাও আমার মনে হয় যে ওই যে জায়গাটা নিয়ে আমরা কথা বললাম আজকে, আমার দুর্দান্ত লাগলো। তোমার বলার ধরনটা এত সুন্দর এবং তোমার কি বলবো বর্ণনা এত সুন্দর যে আমি তোমার লেখাতেও বুঝতে পারি এবং সামনে আরো বুঝলাম। বর্ণনা বললে আমি এটা একটু বলি তোমাকে, আমার অ্যাকচুয়ালি এইভাবে বলা ঠিক হয় না। হ্যাঁ, তুমি তো লেখোই বেশি। লেখাটা আমার, তোমার বই বেরিয়েছে না? বই বেরিয়েছে। তোমার বইটা কই? বইটা আছে, আমি তো বইটাকে দেবো। বইটা কোথায় পাওয়া যাবে? বইটা তো কলেজ স্ট্রিটে 3-4টে ইয়েতে পাবে। ওরা এমনিতে। বইটার নাম কি? বইটার নাম 16 আনা ভৌতিক। 16 আনা ভৌতিক। সম্পাদক? সম্পাদক হচ্ছে রাকেশ শর্মা। রংমিলান্তি প্রকাশনী। রংমিলান্তি প্রকাশনী। রাকেশ শর্মার সম্পাদনা 16 আনা ভৌতিক বই, যেখানে তরিৎ জেঠুর লেখা রয়েছে। 16 আনা ভৌতিকের ভিতরে 16 আনাই সত্য, 10 আনাই সত্য, 6 আনা হচ্ছে সাহিত্য। আচ্ছা, তোমার লেখা গল্পটার নাম কি ওখানে? না, আমার পুরোটাই তো আমার 16টা গল্পই আমার। ও, 16টাই তোমার লেখা? আমি ভেবেছি ওখানে না, আমার যেটা গত রাখি পূর্ণিমার দিনে ইনভাইট করেছিল এখানে, ওই যেটা তুমি আমায় বলছিলে সেইটা। তাহলে ওই বইটার লিংক দিও। ওই বইটার কোথায় অ্যামাজনে পাওয়া গেলেও লিংক দিও, আমি তাহলে অ্যামাজন লিংক দিয়ে দেবো। যেটা রাখি পূর্ণিমার দিনে বেরিয়েছিল রংমিলান্তি থেকে, সেটাতে অনেক 50 জন লেখকের লেখা আছে। ভাস্বর চট্টোপাধ্যায় আছে, ষষ্ঠীপ্রভা চট্টোপাধ্যায় আছে, সেখানে আমার সেই গল্প। বইটার নাম ভৌতিক আলেখ্য। তাতে আমার একটা হরিহর হত্যা বলে একটা গল্প আছে। আচ্ছা আচ্ছা, হরিহর হত্যা। মানে তোমাকে দুটো সেক্টরে কাজ করতে হয়, এক তুমি নিজের থেকে গল্প লেখো, আর একটা হচ্ছে প্রেত কথার জন্য যেখান থেকে তুমি ঘটনা কালেক্ট করো, যে কালেক্ট করে তারপর তোমার লেখার স্কিলটাকে কাজে লাগাও, যে আমি সুন্দর করে ব্যাপারটাকে লিখে দিই। কিন্তু তোমার কালেকশন গুলো বড় ইউনিক এবং কালেক্টেড গল্প বোঝাই যায় যে কালেক্ট করা হচ্ছে এটা কোথাও থেকে। আর আমি তারপরে এইটা আমার 16টা আমার নিজস্ব গল্প। তার মধ্যে তাহলে তো এই বইটা 16টার ভেতর অ্যামাজনে পাওয়া যাবে না? সবই পাওয়া যাবে, অ্যামাজন লিংকটা দিয়ে দেবো। রংমিলান্তি প্রকাশনী তুমি ইয়ে করলে মোবাইলে। এই ছিল আজকের ব্যাপারটা, খুব ভালো লাগলো। এখানে এলাম অনেকদিন পরে। আমি গত 1 বছর ধরে তোমার শ্রোতারা, আমরা কেউ নই, তুমি এবং তোমার শ্রোতারাই হচ্ছে, শ্রোতারাই আসলে আসল সব। আমরা তো চেষ্টা করে যাচ্ছি। আবার আমি আমার তরফ থেকে এই তোমার স্টুডিওতে বসে আমার সশ্রদ্ধ বড়রা সশ্রদ্ধ নমস্কার, প্রণাম, ভালোবাসা জানালাম। এবং তোমাকে তো জানাই, তোমার জন্যই আজ এত মানুষের মাঝে আমার গল্প ঘটনা এবং আরো বহু মানুষের কাছে পৌঁছবে। তুমি আজকে এসছো, এটা আমার কাছে অনেক আনন্দের একটা দিন এবং অনেক সুন্দর একটা মুহূর্ত আজকে, যে তুমি আমার সামনে বসে আমাকে একটা ঘটনা বললে এবং আপনারাও শুনলেন আজকের ঘটনা জেঠুর কাছে। তো জেঠুর এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ নিয়ে আর বলার কিছু থাকে না। এত সুন্দর একটি ম্যাচিওর ভৌতিক ঘটনা শুনলাম, যে ঘটনা শুনে মনে হলো যে না, অনেকদিন বাদে একটা দুর্দান্ত ভৌতিক ঘটনা শুনলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস আ লট তরিৎ জেঠু ফর কামিং। এবং আপনারা শুনতে থাকুন প্রেত কথার আমাদের লাইভ পডকাস্ট গৌরব তপাদার ব্লগস চ্যানেলে। এবং আপনিও যদি ঘটনা পাঠাতে চান এবং আপনিও যদি চান স্টুডিওতে এসে ঘটনা বলতে, তাহলে 9875476704 এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠান ঘটনা। সেই ঘটনা যদি সিলেক্ট হয় তাহলে আপনাকে আমরা কল করে নেব এবং ডেকে নেব আমাদের স্টুডিওতে, এবং আপনি আপনার ঘটনা শোনাবেন সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। বেশ লম্বা এপিসোড। আপনারা বহু মানুষ কমেন্ট করেন যে লম্বা এপিসোড চাই, এবং আজকের তরিৎ জেঠুর এই ধামাকাদার স্পেশাল এপিসোড কিন্তু লম্বা এপিসোডই হলো এবং দুর্দান্ত একটি ঘটনা দিয়ে আজকে আমাদের এই এপিসোড শেষ হচ্ছে। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, ক্যামেরার উল্টো দিকে তন্ময়, এবং আজ আমার গেস্ট তরিৎ জেঠু। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।